সবাই জয়েন করো। এই তো বিপ্লব ঠিক আছে এবার। চলো চলো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, সবাই জয়েন করো পরপর, তারপর সেই হিসেবে আমরা স্টার্ট করবো আমাদের সেশন। তো দেখো, যেই পার্টটা রয়েছে আমাদের ফোকাস করতে, আমাদের অলরেডি কিন্তু আগস্টের শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন যে জিনিসটা ফোকাস করা দরকার যে আমাদের রাইটিং এ কিন্তু আস্তে আস্তে ফোকাস করতে হবে। আচ্ছা বিপ্লব, তোমার যেহেতু ফার্স্ট ক্লাস, আমি একটু ডিটেলসে তোমাকে একটু বলিনি। যাদবপুর এক্সাম পুরোপুরি এন্ট্রান্স এক্সাম, রিটেন এক্সাম, 100 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, 2 ঘন্টা তোমার টানা লেখা, ব্রড টাইপ কোশ্চেন মানে এসে টাইপ কোশ্চেন আসবে। তো সেইভাবে তোমার কিন্তু লিখতে হবে, তো তার জন্য লেখা আমাদের প্র্যাকটিস করা দরকার। ওকে, পুরো ফুল সিলেবাস কমপ্লিট করা হবে, মানে পুরো কভার করবে। ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার অব্দি সব জায়গা দিয়ে কোশ্চেন আসবে। এবার বলো, তোমরা লাস্ট উইকে কে কি করেছো এবং সেখানে কে কি কার প্রবলেম হচ্ছে আমাকে সেগুলো বলো। তো সেই টপিক নিয়ে আমি সেগুলো সব তোমাদের সলভ করে দেবো, এবং তার যারা যারা যা যা লিখেছো তা সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, আমি তাও একটু তোমাদের ব্রাশ আপ করে দিই, মানে বেসিক্যালি কি কি আমাদের টপিক গুলো রয়েছে আমাদের ফুল গ্রাজুয়েশনের সিলেবাসে। ঠিক আছে, সিম্পল আমি ধরো অ্যানশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, ওয়ার্ল্ড হিস্ট্রি সবই আমাদের টোটাল রয়েছে, তাই না? শুনতে পাচ্ছ মেঘনা? হ্যাঁ হ্যাঁ, মেঘনা বলো, মেঘনা শুনতে পাচ্ছ? টাইপ করো, বুঝতে পারবো আমি। বিপ্লব, ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। তুমি একটু টাইপ করো, তাহলে বুঝতে পারবে, তোমার কানেকশনটা একটু প্রবলেম হচ্ছে। টাইপ করো, হ্যাঁ বেশ বেশ, এই তো মেঘনা শুনতে পাচ্ছ, ঠিক আছে। তুমি স্ক্রিনের উপর দেখো টাইপের অপশন আছে, ঠিক আছে। তুমি যেহেতু আমার মনে হয় তুমি এই অ্যাপ প্রথম ফার্স্ট টাইম ইউজ করছো, তার জন্য তোমার একটু অন্যরকম লাগছে। হ্যাঁ বিপ্লবেই তো পেয়ে গেছো, বেশ বেশ, আর ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। ওকে ওকে, ক্লিয়ার পেয়ে গেছি আমি, ঠিক আছে। ওকে, কোনো সমস্যা নেই, ধরো কোশ্চেন থাকলে, ডাউট থাকলে সাথে সাথে আমাকে বলবে, স্যার বুঝতে পারছি না, সেগুলো নিয়ে এগোবো। আমি তাও একটু তোমাকে ব্রাশ আপ করে দিই, মানে বেসিক্যালি আমাদের কি কি করতে হবে, কি দরকার আমাদের। দেখো আমি টপিক ধরে ধরে বলছি যেগুলো আমাদের ফোকাস করা দরকার। দেখো, ভারতের ভৌগোলিক পরিবেশ ইতিহাস, আমি এনশিয়েন্ট পার্ট থেকে বলছি, ঠিক আছে। নেক্সট আসছে কি ভারতের সভ্যতা যে উন্মেষ, যেই পার্ট রয়েছে, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, ঠিক আছে, বৈদিক সভ্যতা। তারপরে আসছে তোমার রাজশক্তি যেগুলো উত্থান আসছে, মানে ষোড়শ মহাজনপদ যেটা আমাদের রয়েছে, ষোড়শ মহাজনপদ আসছে। তার থেকে পরপর আমাদের গুপ্ত বংশ আসছে। ঠিক আছে, তারপর তোমার আঞ্চলিক যে সকল শক্তিগুলো পরপর আস্তে আস্তে উত্থান হচ্ছে, সেই পার্টটা রয়েছে। নেক্সট আসছে প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি আর সংস্কৃতি, মানে আমি এনশিয়েন্ট পার্ট গুলো বলছি। নেক্সট আসছে কি তোমার ইসলাম আর ভারতবর্ষ, ইসলাম কি করে ভারতে এসলো, এবং তারপরে কি কিভাবে আস্তে আস্তে তার প্রোগ্রেস হচ্ছে। ওকে, তারপরে তার মধ্যে আসছে ইসলামের মধ্যে সুলতানি যুগ আসছে, আর হচ্ছে মোগল যুগ আসছে, এই পার্টটা রয়েছে আমাদের সিলেবাসে। নেক্সট আসছে সুলতানি যুগ আর মোগল যুগে যে আমাদের যে কম্বিনেশন যেগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, মানে ভারতীয় উপমহাদেশে, সেই পার্টটা রয়েছে। নেক্সট আসছে মোগল ভারতে, ভারতে বাণিজ্যের প্রসার কিরকম হয়েছে, শিল্পের বিকাশ কিভাবে হয়েছে, এই পার্টটা গেল। নেক্সট আসছে কি ভারতে ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা, মানে যে ব্রিটিশদের শাসন ব্যবস্থা, তার প্রথম অধ্যায় বাংলা আর দক্ষিণ ভারতে আস্তে আস্তে আসছে। নেক্সট আসছে ভারতের ব্রিটিশ সাম্রাজ্য প্রসার লাভ করছে ওই যে দেওয়ানি লাভের পর থেকে, 1765 থেকে তোমার বেসিক্যালি 1856 বলছে, মানে তোমার এখানে আমাদের মহাবিদ্রোহের আগে অব্দি, মানে 1857 সালে আগে অব্দি, এই পার্টটা গেল। নেক্সট আসছে তোমার ব্রিটিশ এবং ভারতের কৃষি, শিল্প এবং বাণিজ্য ভাঙন যেগুলো আসছে, এই পার্টটা। নেক্সট আসছে কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ আর 1857 সালের বিদ্রোহ, এই পার্টটা গেল। আমি ফুল সিলেবাসটা বলছি, যেসব জিনিসগুলো আমাদের টোটাল কভার করা দরকার, তাই না? নেক্সট আসছে কি ভারতের জাতীয়তাবাদের উন্মেষ হচ্ছে, ভারতের জাতীয়তাবাদ আস্তে আস্তে বাড়ছে। ওকে, তারপরে ভারতের জাতীয় কংগ্রেস এবং বৈপ্লবিক আন্দোলনের যে ধারা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি, সেটা আসছে। নেক্সট আসছে সাম্রাজ্যবাদ, বিশ্বযুদ্ধ আর মহাত্মা গান্ধী। আর তারপরে আলো তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, জার্মান আর ইতালিতে ফ্যাসিবাদ, এই পার্টটা। নেক্সট হচ্ছে কংগ্রেস, বামপন্থা আর হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি, এই পার্ট আসছে আমাদের, এগুলো কভার করছে আমরা। আর হচ্ছে স্বাধীন ভারতের সংবিধান কিভাবে আমরা লিখছি। নেক্সট আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে যে সকল শান্তির প্রয়াস আমরা সারা পৃথিবীব্যাপী দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে টোটাল, আমি কিন্তু পুরো একটু সামারিতে তোমাদের বলে দিলাম যে বেসিক্যালি আমাদের কি কি জায়গা থেকে জেনারেলি কোশ্চেন আসবে, কিসে, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মেডিয়াভেল, মডার্ন আর ওয়ার্ল্ড হিস্ট্রি। ঠিক আছে, আমাদের টোটাল কটা পার্ট রয়েছে দেখো, যেটা আমাদের পুরোপুরি করতে হবে এক্সামের জন্য। এনশিয়েন্ট, মেডিয়েভেল, মডার্ন, ওয়ার্ল্ড, এই হচ্ছে টোটাল আমাদের পার্ট করতে হবে। আমি ওর জন্য তোমাদের পুরো শর্টে জিনিসটা বলে দিলাম যে হ্যাঁ বেসিক্যালি আমাদের কি কি টপিক গুলো কভার করা দরকার, এবং তার মধ্যে তোমাদের তখনই যা যা প্রবলেম হবে, যে এখানে কোনো টপিকে বুঝতে প্রবলেম হলে বা কনফিউশন থাকলে বা প্রবলেম হচ্ছে, তো সেই হিসাবে আমাকে বলবে, কোনো সমস্যা নেই। তো দেখো, কারণ অলরেডি তোমাদের গ্রাজুয়েশন হয়ে গেছে, বাট তারপরেও আমাদের এখানে ফোকাসটা হচ্ছে এক্সামে ক্র্যাকের জন্য, তাই না বিপ্লব? তোমার যেহেতু ফার্স্ট ক্লাস আজকে, আমাদের এক্সামে হচ্ছে কি করে ক্র্যাক করতে হবে তার উপরে হচ্ছে ফোকাস করা। তো সেই হিসাবে কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো কন্টিনিউয়াসলি, এবং সেইভাবে কিন্তু আমাদের সেই জিনিসগুলো চলবে বেসিক্যালি। তো তোমাদের কোথায় কার কার কি প্রবলেম হচ্ছে, তো সেই জিনিসগুলো আমাকে বলো, তো সেইভাবে আমি এগোবো। ওকে, ঠিক আছে, বোঝা গেল? বিপ্লব বুঝতে পারলে, তুমি যেহেতু ফার্স্ট ক্লাস আছে। আচ্ছা মেঘনা, মিনহাজুল, সৌম্য, হ্যাঁ
বিপ্লব কিছু বলবে? আচ্ছা সৌম্য কি বলছো? না স্যার। ওকে ওকে ওকে, স্যার ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার তোমরা কারা কি কি করেছো সেগুলো আমাকে সেন্ড করো। লাস্ট উইকে তোমাদের কোথায় কোথায় কার কিসে কিসে প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গায় কি কি কনফিউশন আছে, কি কি সমস্যা আছে তোমাদের, সেগুলো সব আমাকে সেন্ড করো। আমরা সেগুলো আস্তে আস্তে পুরো সলভ করে দেবো, টেনশনে কোনো ব্যাপার নেই, সবার গুলোই সলভ করে দেবো আমি। যার যেখানে যা যা প্রবলেম হচ্ছে, এনিথিং, এভরিথিং, সবকিছু। ওকে, তো সেগুলো আমাকে সেন্ড করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সোম আমি দেখছি তোমার যা যা প্রবলেম হচ্ছে, আমি দেখছি। স্যার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? ওকে, আচ্ছা তুমি কোশ্চেন দেখোনি এখনো? দেখ না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি কিন্তু তোমাদের বলেছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিন্ট আউট করে নিতে, ডাউনলোড করে। তোমার কাছে নেই কোশ্চেন মেঘনা? শুনতে পাচ্ছ মেঘনা? বলছি তোমার কাছে কোশ্চেন নেই? স্যার তো সোম, ওকে 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 ওকে, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করোনি? মানে কি অবস্থা! আচ্ছা যাই হোক, তো তুমি সেগুলো কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে, তাই না? ওকে, তো যাই হোক, তো আমি ঠিক আছে, আমি তাও এখনই আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। তুমি তো সেই হিসাবে আমি তো তোমাদের প্রথমেই তো বললাম। যাই হোক, ওয়েট করো, আমি এখনই গ্রুপে পাঠাচ্ছি সবাইকে। ওকে ঠিক আছে, আমি পেয়েছি। আচ্ছা সৌম্য, বিপ্লব, ঠিক আছে, শুভ্র, বিপ্লব, আচ্ছা সৌম্য, মেঘনা, তোমরা যা যা সেন্ড করেছো আমি দেখছি এবার। আচ্ছা, বিপ্লব পেয়ে গেছো যা যা আমি আপডেট পাঠিয়েছি গ্রুপে? ওগুলো হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো স্যার মনে হতে পারে স্যার এখানে তো অনেকগুলো কোশ্চেন নেই, খালি একটা দুটো দেখছি। তো দেখো আর বেশি কোশ্চেন অ্যাভেলেবল নেই, ঠিক আছে বিপ্লব, পেয়েছো? ওকে, বেশ বেশ বেশ, ঠিক আছে, পেয়ে গেছো যখন টেনশন ফ্রি। এখন কি করতে হবে? ওইটা হচ্ছে, আর ওইটা দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেও ফিদা হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই বা অবসেসড হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, যেরকমই আসবে। ওটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, মানে এরকম জেনারেলি কোশ্চেন আসে। তো সেটুকুই খেয়াল রাখবে, ততটুকুই ফলো করবে। ভুল করে সাজেশন করবে না, ভুল করে সামারি করবে না, ফেল করবে তাহলে। ক্লিয়ার কাট কথা। ওকে, তো তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে সিম্পল ওয়েতে পড়বে। প্রত্যেক একদম ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার অব্দি কন্টিনিউয়াসলি। তো স্যার ইম্পর্টেন্ট জিনিসগুলো কিছু দেখো, ইম্পর্টেন্ট জিনিসগুলো কিছু নেই, প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রিপারেশন করো। ঠিক আছে, মানে তুমি রিভিশন দেবে। তার মধ্যে যেখানে যা যা প্রবলেম হচ্ছে আমাদের জানাবে, আমরা সেইভাবে সলভ করবো। কারণ দেখো অলরেডি তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট, নাম্বারও তোমরা খুবই ভালো পেয়েছো, খুবই ভালো স্টুডেন্ট, তো সেই হিসাবে তোমাদের পার্টটা রয়েছে। তো এখন হচ্ছে আমরা এন্ট্রান্স কি করে ক্র্যাক করতে হবে সেইভাবে আমরা ফোকাস করবো। এই দেখো, তারপরে দেখো এই যে দেখো মেঘনা, সৌম্য, ওদের যা যা প্রবলেম হয়েছে, তারা কিন্তু ওই যে আমাকে পাঠিয়েছে, এবং সেরকম ভাবে কিভাবে লেখা প্র্যাকটিস করছে সেগুলো পাঠিয়েছে। তো তুমিও সেভাবে মানে বিভিন্ন যে যে টপিকে তোমার প্রবলেম হচ্ছে বা তুমি কনফিউশন হচ্ছে, তো সেই সবগুলো আমাকে জানাবে। এবং মানে কোথায়, হোয়াটসঅ্যাপে, আমাদের যে গ্রুপে বেসিক্যালি, আবার নেক্সট উইকে আমাদের আগে পুরো উইকে তুমি করে সেগুলো আমাকে সেন্ড করবে। তারপর কন্টিনিউয়াসলি সেই সব জায়গায় তোমার যা যা প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা সলভ করবো। ঠিক আছে, যেরকম ওই যে ওদের যা যা প্রবলেম হয়েছে, তো সেইভাবে ওরা কিন্তু সলভ করিয়ে নিচ্ছে। বিপ্লব, আমি বোঝাতে পারলাম জিনিসটা কি কিভাবে আমাদের সামনে ক্লাসগুলো এগোবে? ওকে, যেহেতু তোমার প্রথম ক্লাস, আমি ওর জন্য তোমাকে একটু ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, যেখানে যা যা প্রবলেম, আর আমরা তো দেখাবো যে কি কিভাবে করতে হবে, সেগুলো তো তোমাকে আমি দেখিয়ে দেবো। বেশ ঠিক আছে। কারণ কি বলতো, কনফিউশন থাকলে প্রবলেম, যখনই কোনো কনফিউশন হবে, তুমি সাথে সাথে ক্লাস কিন্তু বলবে যে স্যার আমি বুঝতে পারছি না। ঠিক আছে বিপ্লব, টাইপ করলে আমি বুঝে যাবো যে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, যে হ্যাঁ বিপ্লবের সমস্যা হচ্ছে। তো সেগুলো আমরা আরো সিম্পল হইতে দেখবো। ঠিক আছে, কারণ আমাদের মেইন ফোকাস কি, যাদবপুরে সিট নেওয়া। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আলটিমেট জিনিস। ওকে, এবার ঠিক আছে বিপ্লব, বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমি দেখি যে তুমি কি কি করলে। আচ্ছা এবার আমি হচ্ছে সৌম্য দিকে। আচ্ছা, মিনাজ, মিনাজুল, তুমি কি কি করেছো লাস্ট উইকে, বলো আমাকে। লাস্ট উইকে কি কি করলে আমাকে, কি কি পড়েছো বা কি কি করলে, সেই হিসাবে বলো। যদি হ্যাঁ লাউড স্পিকারে বলতে হয় লাউড স্পিকারে বলো, কোনো সমস্যা নেই, যাতে খুশি বলো। স্পিকার অন করে বলো মিনাজ। লাস্ট উইকে কি কি করেছো বা কোথায় কি কি প্রবলেম হচ্ছে বা কি বৃত্তান্ত, যদি কোনো কনফিউশন থাকে, কি কি প্রবলেম হচ্ছে তোমার আমাকে বলো। বা তুমি লাস্ট উইকে কি কি করেছো? স্যার সেরকম কিছু লেখা হয়নি, অ্যানসিয়েন্ট এর পার্টটা পড়ছি। ওকে ওকে, আচ্ছা পড়ছো, খুব ভালো কথা। কি বলো, কিন্তু লিখতে হবে কিন্তু মিনাজুল, কারণ আমি যেটা বলেছি, রেগুলার লেখা প্র্যাকটিস না হলে কিন্তু পারবে না, কারণ আমাদের এখানে পুরোটাই রিটেন এক্সাম। ঠিক আছে, দেখো আমি আবার তাও একটু তোমাদের সবাইকে আবার একটু মনে করিয়ে দিই। ঠিক আছে, যেটা আমি সবসময় আমাদের খেয়াল করাবো, দেখো আমাদের এখানে পুরোটাই রিটেন এক্সাম। বিপ্লব খেয়াল করো, রিটেন এক্সাম পুরোটা 100 মার্কসের। 100 মার্কস কত? 100 মার্কস কত টাইম? 2 ঘন্টা টাইম, 2 আওয়ার্স টাইম। ঠিক আছে স্যার, কিরকম টাইপের কোশ্চেন আসবে, এমসিকিউ না বড় কোশ্চেন? তো এখানে বড় এসে টাইপের কোশ্চেন আসবে, মানে বড় কোশ্চেন লেখা, এসে টাইপ কোশ্চেন পুরোটাই। ঠিক আছে, তো সেখানে বড় বড় কোশ্চেন থাকবে, তোমার সেগুলো পুরোপুরি লিখতে হবে। ঠিক আছে, তো সেই পার্টটা কিন্তু রয়েছে এখানে, কোনো এমসিকিউ টাইপ কোনো কোশ্চেন হবে না, কোনো কিচ্ছু না। তো তার জন্য প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে করে তুমি বাড়িতে বসে বসে লেখা কিন্তু প্র্যাকটিস করতে হবে এইভাবে। বিপ্লব বুঝতে পারলে জিনিসটা? স্যার কি ল্যাঙ্গুয়েজে লিখবো, বাংলাতে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। কোশ্চেন পেপার থাকবে ইংলিশে, কিন্তু অ্যান্সার তুমি বাংলাতে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার বিপ্লব? ঠিক আছে, চলো তাহলে এবার হচ্ছে আমরা ফোকাস করি কার উপর, এটা হচ্ছে তোমার সৌরভ। আচ্ছা সৌম্য, সৌরভী, কোনো প্রবলেম? এত লেট যে, কোনো প্রবলেম সৌরভী, বলো।
আচ্ছা, তুমি যা যা লাস্ট উইকে করেছো আমাকে সেন্ড করো হোয়াটসঅ্যাপে। আচ্ছা, 1920-40 সালে কাল পর্বে বাংলার কৃষক আন্দোলন, আচ্ছা তুমি এইটা করেছো। আচ্ছা, ভূমিকা 1920 সালে অসহযোগ আন্দোলনের সময় বাংলাদেশে খাজনা বন্ধ আন্দোলনে কৃষকেরা, বিশেষ করে ধনী কৃষকরা একযোগে আন্দোলন করে। এই আন্দোলন মূলত মেদিনীপুর পরিচালিত হয়। মেদিনীপুর জেলা পশ্চিম প্রান্তে সাঁওতালরা স্থানীয় কম বেশি জমিদারের বিরুদ্ধে আন্দোলনের জন্য মাছের ভেড়ি লুট করে। মেদিনীপুর জেলায় তমলুকে হাতের দেখো, তোমার প্রেজেন্টেশন স্কিল মোটামুটি ঠিক আছে, কিন্তু হাতের লেখাটা একটু স্পষ্ট করো, ঠিক আছে? সৌম্য না? সৌম্য লেখা তো না এটা, সৌম্য? হাতের লেখাটা একটু স্পষ্ট করো, ঠিক আছে? কিন্তু হাতের লেখা একটু ছোট হয়ে যাচ্ছে, তুমি ফাঁকা ফাঁকা খুব সুন্দর দিচ্ছ, কিন্তু হাতের লেখাটা একটু ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে লিখতে হবে, ঠিক আছে? মানে অক্ষরের সাইজ গুলো। আচ্ছা, আন্দোলন শুরু করে 1919 সালে আইনে গ্রামাঞ্চলে ইউনিয়ন কেউ স্থাপিত হয়। 1921 সালে মেদিনীপুরে এই অঞ্চলে স্থাপিত হওয়ার সময় প্রবল বিক্ষোভ দেখা দেয়, কারণ ইউনিয়ন বোর্ড কৃষকদের কোনো রকম সুবিধা না দিয়ে তাদের উপর অতিরিক্ত করে বোঝা চালিয়ে দেয়। প্রতিরোধ এমন প্রবল হয় যে 27 ডিসেম্বর একেও তুলে নেওয়া হয়। ওকে, তারপর? তোমার এমনি সুন্দর পেজ, তুমি এ4 সাইজ কিনে নিয়েছো, সুন্দর মার্জিনও দিয়েছো, বাট হাতের লেখা বড় করো। সৌম্য, আমি বোঝাতে পারলাম? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর প্র্যাকটিস করো, দেখো একটা দুটো কোশ্চেন লিখলে হবে না, কারণ তুমি বুঝতে পারছো আমাদের সবই এসে টাইপের কোশ্চেন। যা যা তুমি পারছো রেগুলার লেখো। এবং স্যার আগের দিন তো আমি ক্লাস করিনি, লেখা হয়নি। ওকে 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 ওকে, আগের দিন তুমি ক্লাস করনি, ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনগুলো লিখবো একটু বলে দিন, প্রিভিয়াস ইয়ার গুলো? আচ্ছা আচ্ছা, সৌরভী, আচ্ছা আচ্ছা। সৌরভী, তুমি এখানে টাইপ করতে পারছো না না সৌরভী? এই অ্যাপের উপরে? আর তুমি হোয়াটসঅ্যাপে করছো? আচ্ছা দেখো, আমরা ওইরকম ভাবে কোনো তোমাদের আমি দিয়ে দিচ্ছি না এখনো, এখনো হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তো স্ক্রিনের উপর দেখো, তুমি ইউজ করো, পারবে। তুমি না হয় একটা ভিডিও দেখে নিও যে টিচমেন্ট ট্যাব কি করে চালাতে হয়। ওকে, যাই হোক, তো যেটা আমি তোমাকে বলছি যে আমরা ওইভাবে কোনো দিন মানে বেসিক্যালি যে তোমাদের যা যা প্রবলেম হচ্ছে, কারণ তুমি হচ্ছে আমার কাছ থেকে নিয়ে নেবে, তাই না? তোমার যা যা প্রবলেম হচ্ছে তুমি সলিউশন করে নেবে, তোমাদের সবাইকে আমি বলছি, ঠিক আছে? আমি ওইভাবে নির্দিষ্ট করে নাই করে তোমাদের যা যা প্রবলেম হচ্ছে যখন যেখানে সেগুলো আমাকে ক্লাসে আমাদের সেগুলো সলভ করে নেবে। এমনি তো আমি ওভারঅল বলেছি কন্টিনিউয়াসলি করতে হবে, টপিক ওয়াইজ দেখো আমি বলে দিলাম, তুমি একটু ক্লাসে পরে জয়েন করেছো, যাই হোক, ঠিক আছে? তো ওটা তুমি সেই হিসাবে পুরো যে আমাদের সিলেবাসে যা যা আছে ওটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, বেসিক্যালি কি কি আমাদের টপিকে রয়েছে, পুরোপুরি গ্রাজুয়েশনের সিলেবাস তো সেই হিসাবে দেখতে হবে, ঠিক আছে? পুরো টপিক নিয়ে সেই হিসাবে করবে কন্টিনিউয়াসলি। ওকে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে, ঠিক আছে? আর আমি যেটা তোমাদের সবাইকে বলছিলাম, সৌম্য, মিনাজল, মেঘনা, বিপ্লব, ওই যে প্রত্যেকটা জায়গার কোশ্চেন প্রিন্ট আউট করে নাও, প্রেসিডেন্সির, যাদবপুরের, আর হচ্ছে তোমার সিইউটি কোশ্চেন, এগুলো প্রিন্ট আউট করে নাও। এটা তোমাকে আগেও বলেছি, বিপ্লব মনে আছে? আমি তোমাকে বলেছিলাম যে বিবিএস এর কোশ্চেন, আচ্ছা তোমাকে তো আমি পাঠিয়েও দিয়েছি অলরেডি, গ্রুপে আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু তারপরে একটা প্রিন্ট আউট করে নাও, ঠিক আছে? পেয়েছো তো সবাই? গ্রুপে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি অলরেডি কোশ্চেন গুলো। তো সেইগুলোই তুমি কিন্তু প্র্যাকটিস করতে হবে ধরে ধরে। মানে কি করে প্র্যাকটিস করবো? কোশ্চেন ধরবো এবং পড়বো এবং প্র্যাকটিস লিখবো, ঠিক আছে? কারণ আমাদের লেখার এক্সাম এখানে। হ্যাঁ হ্যাঁ, বেশ। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো। হ্যাঁ, কি বলছো সৌরভী? কেবল যাদবপুর ইউনিভার্সিটি স্যার? হ্যাঁ, তুমি যেহেতু যাদবপুর সামনে, খালি যাদবপুরই করবে এখন, ফোকাসটা যাদবপুরে দেখবে, কিন্তু অন্যান্য জায়গায় কিরকম কোশ্চেন আসছে সেইটা দেখার জন্য ওইগুলো প্রিন্ট আউট করে নেবে। বিপ্লব, বুঝতে পারলে ব্যাপারটা? তোমার ফোকাস যাদবপুর ঠিক আছে, কিন্তু তারপরে অন্যান্য জায়গায় কিরকম কোশ্চেন আসছে এটা দেখার জন্য প্রিন্ট আউটটা করে নেবে। ক্লিয়ার? সবাইকে বলছি কিন্তু, ঠিক আছে? মেঘনা, সৌম্য, মিনাজুল, সৌরভী, ঠিক আছে? আমাদের ফোকাস যাদবপুর আছে, কিন্তু অন্যান্য জায়গায় কিরকম আছে মানে অপশন দেখে দেখে নেওয়ার মতো, ঠিক আছে? বাজারে যেরকম আমরা যখন যাই না, যে দেখি যে কি কি আছে এরকম জিনিসে, তো সেরকম সেরকম ব্যাপারটা দেখতে হবে। ওকে, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু আমাদের ফোকাস করা দরকার, এখানে কিন্তু একদম এ করা যাবে না। আচ্ছা, এবার রাইটিং এ দেখি। নজরুল ইসলাম, কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত আব্দুল হালিম নজরুল ইসলাম 1925 সালে তারা লাঙ্গল নামের একটি মুখপত্র পেশ করেন। নজরুল ইসলামের দিনের পরিচালক এবং মণিভূষণ মুখোপাধ্যায় ছিলেন সম্পাদক। 1929 সালে নিখিল বঙ্গ এক সমিতিতে মুসলিমের অধিক যোগ দেয়। মুসলিম লীগে তেমন জমিদারের প্রাধান্য ছিল বেশি, সেখানে হয় ধনী কৃষক দলে ছিল অধিক সংখ্যা। গ্রামাঞ্চলে জমিদার মহাজনদের মধ্যে বৃহত্তম অংশ। কৃষকদের উন্নতি, কৃষক বিপ্লব, কৃষক ইত্যাদি পত্রিকা প্রকাশিত হয়। বাহ, সুন্দর লিখেছো, কিন্তু জিনিসটা হচ্ছে হাতের লেখা ফোকাস করো, মূল্যায়ন। আচ্ছা আচ্ছা, মূল্যায়ন দেখো ওইভাবে লেখার দরকার নেই। কে জানো এটা, সৌম্য? মূল্যায়ন বা ওইভাবে ভূমিকা ওইভাবে লেখার দরকার নেই, প্যারা দিলেই এক্সামিনার বুঝে যাবে, বুঝতে পারলে? তো ওইভাবে লিখবে না। মানে দেখতে একটু বাচ্চা বাচ্চা লাগে না, যে আমি ভূমিকা লিখছি যে বাচ্চাদের, ওরকম না। মানে প্যারা দিয়ে শুরু করলে তখন এক্সামিনে বুঝে গেল যে হ্যাঁ এখানে ভূমিকার থেকে পার্টটা হচ্ছে, তারপর বডি পার্টটা এলে লেখার, তারপর হচ্ছে তোমার আরেকটা প্যারা দিয়ে তুমি উপসংহারের যে পার্টটা দিলে, তো ওখানে মূল্যায়ন বা লেখার দরকার নেই, ঠিক আছে? মূল্যায়ন বা এইটি ওগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? 1940 সালে 55তম প্রশাসন কৃষক আন্দোলনে কৃষক আত্মগোপন অবস্থায় চলে যায়। 1940 সালের জুন মাসে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা চতুর্থ বার্ষিক সম্মেলনের জন্য এই অধিবেশনে যোগ দিতে পারে মাত্র 100 জন প্রতিনিধি। ইতিমধ্যে ভূমি রাজস্ব কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন এবং জমিদারদের 2/3 ভাগ সুপারিশ করেছেন। এখানে সর্বপ্রথম
তেভাগা আন্দোলনে আহ আহ, কি তেভাগা আন্দোলনের ভাব দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি এই একটা কোয়েশ্চেন করেছো, ঠিক আছে, লেখা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই যে আরো টু দা পয়েন্টে লিখতে হবে। আর কি কি বললাম বুঝতে পেরেছো? ওইভাবে করো, ঠিক আছে সৌম্য? বুঝতে পারলে আমি কি বললাম? নেক্সট হচ্ছে তুমি এখানে মেঘনা করেছো না, এটা মেঘনা বৈদিক যুগ। মেঘনা বৈদিক যুগ না? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। মেঘনা হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। এবার আমি মেঘনাটা দেখছি বেসিক্যালি। ওকে মেঘনা, দেখো তুমি কিন্তু প্রেজেন্টেশনে কিন্তু ফোকাস করো। তুমি কোনো মার্জিন দাওনি, হাতের লেখায় ফোকাস করোনি। আর দেখো আমি যেটা বলেছি, প্লিজ এই জিনিসটা সবাই খেয়াল রাখো। আলতু ফালতু পেন প্লিজ ইউজ করবে না। বাড়িতে যখন প্রিপারেশন নিচ্ছ মনে রাখবে আমি এক্সাম হলে লিখছি, আমি বাড়িতে লিখছি না। এটা আমাদের মাইন্ডসেটে নিতে হবে, ঠিক আছে? কারণ দেখো, রাস্তায় বেরোনোর আগে আমি যে মাইন্ডসেটে করতে হবে যে ওখান দিয়ে যাবো এখানে, কারণ আমরা সাইকেল চালানোর সময় আমি তো ভেবে নিই যে আমি সাইকেলে যাচ্ছি। তুমি এটা আগে মাইন্ডসেটে নিতে হবে যে আমি সাইকেল চালিয়ে ওখানে যাবো, ঠিক আছে? তাহলেই তো তুমি সাইকেল নিয়ে এখানে বেরোচ্ছ। তো ঠিক সেরকম এখানে আমি ভাবছি এখন বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছি, আমি বাড়িতে লিখছি না, আমি এক্সাম হলে লিখছি। তো সেই রেসপেক্টটা দিতে হবে আমাদের, মানে লেখাতে। কারণ যে জিনিসটা রয়েছে বিপ্লব, দেখো, আমাদের এখানে ইমপ্রেস করতে হবে এক্সামিনারকে আমাদের লেখার মাধ্যমে, কারণ এখানে পুরোটাই রিটেন এক্সাম, তাই না? তো সেই জন্য কিন্তু এইভাবে ফোকাস করাটা খুব জরুরি। তখন আমরা লিখছি সুন্দর করে, ধরো আমি যেটা তোমাদের আগেও বলেছি, যে তোমার 0.5 পেন দিয়ে কিন্তু লেখো, সেলো গ্রিপার অথবা তোমার লিঙ্কের পেন, বা লিঙ্কের পেন পাওয়া যায়, 10 টাকা দাম নিতে পারে, ঠিক আছে? যাতে ভালো সুন্দর কালি পড়ে। জেল পেন জীবনে ইউজ করবে না। আর ব্লু অথবা ব্ল্যাক কালার, ওকে বিপ্লব, ক্লিয়ার? ঠিক আছে মেঘনা, তুমি দেখো পেনটার দিকে ফোকাস করো, আর এইভাবে পেঁচিও না হাতের লেখা, ঠিক আছে? একটু কাটা কাটা করে লিখবে, বড় বড় করে, ঠিক আছে? তুমি হাতের লেখা যা করেছো একটু বড় করো, আর একটু কাটা কাটা করে লেখো, ঠিক আছে? মেঘনা বুঝতে পারছো আমি কি বলছি? যা যা বলছি প্লিজ লিখে রাখো সবাই। এই পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ দেখো তোমার আইডিয়া প্রচুর থাকতে পারে, আমরা বাচ্চা থেকে বয়স থেকে হিস্ট্রি পড়ি, বাট এইখানে হচ্ছে দরকার আমার প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে? কত সুন্দর করে আমি সেটা প্রেজেন্ট করতে পারছি, তাই না? আমার কথা বুঝতে পারলে? তো সেই জিনিসটা কিন্তু ফোকাস করতে হবে, কারণ এখানে আমাদের ইমপ্রেস করতে হবে কাকে? এক্সামিনারকে। তো যেটা আমাদের সেই জিনিসটা খুবই দরকার। ডাটা সবার কাছে আছে, আমরা ছোটবেলা থেকেই হিস্ট্রি পড়ি, কিন্তু এটাখানে তুমি কত সুন্দর করে সেটা আর্টিকুলেট করছো সেটা ম্যাটার করবে, ওকে? আচ্ছা, তোমার সৌরভী, তোমার এক্সাম ছিল না? এক্সাম কেমন হলো বলো? এক্সাম ভালো হয়েছে? সেমিস্টারের, সেমিস্টার বলতে হ্যাঁ আচ্ছা, যাই হোক, না শুনতে পাচ্ছ না, যাই হোক। ওকে, এবার আমি দেখি তুমি বৈদিক যুগে কি লিখেছো। প্রাচীন ভারতের ইতিহাসে যে সকল নদীমান্ত্রিক সভ্যতার কথা আমরা জানতে পারি তাদের মধ্যে অন্যতম হচ্ছে বৈদিক যুগ। এই যুগ ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই সময় সমাজ ব্যবস্থা বহু বিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হয়েছে। ঋগ বৈদিক পর্বে সমাজ ব্যবস্থায় নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করা হতো না। নারীরা পুরুষদের সাথে সমানভাবে শিক্ষা গ্রহণ করতে পারতো। পূজা অর্চনা থেকে শুরু করে কি প্রতি নির্বাচন স্বাধীনতা দেওয়া হতো, কিন্তু ওকে ওকে, প্রতি নির্বাচনে, আচ্ছা আচ্ছা। আগে দেখো মেঘা, তোমার লেখায় প্রায় ওকে হয়ে গেছে স্যার, ওকে ওকে, হ্যাঁ এই তো পেয়ে গেছো তুমি। এই তো পেয়ে গেছো তুমি, এতক্ষণ পাচ্ছিলে না, বেশ ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আচ্ছা, তোমার শরীর এখন ঠিক আছে? তার মানে শরীর খারাপ ছিল বোধহয় না? তুমি আগের দিন যেটা জয়েন করোনি, যেটা আমার যতদূর খেয়াল পড়ছে, তাই না? ঠিক আছে সৌরভী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, এখন ঠিক আছে না? ওকে ওকে, ঠিক আছে। কারণ দেখো এখন শরীর ঠিকঠাক রাখতে হবে, কারণ আমাদের যে টাইমটা আছে না, খুব কম টাইম রয়েছে, তো এই টাইমটা আমাদের প্রপারলি আমাদের ইউজ করা দরকার, তাই না? অনলি 2 মান্থস আছে আমাদের হাতে। আর দেখো, তোমাদের অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার ফর্ম ফিল আপ কবে শুরু হবে, এখনো কিছু তো আপডেট আসছে না। তো দেখো, যখনই কোনো আপডেট আসবে, সৌম্য, মিনাজুল, সৌরভী, মেঘা, ঠিক আছে, বিপ্লব, আমি তোমাদের বেসিক্যালি আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমাদের সোশ্যাল মিডিয়াও পেয়ে যাবে। আর তাছাড়া আমি তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো যে কোনো, ধরো এই যে এখন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা কি কি বৃত্তান্ত বা কবে এক্সাম হবে। তো যেটা আমি তোমাকে অলরেডি বলেছি, তোমাদের 29-30 থেকে হওয়ার সুবিধা, মানে একটা মানে আশা করা যাচ্ছে ওইটা আজকে হতে পারে। আর এখন যে জিনিসটা এখনো ডেট দেয়নি কবে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? তো ওইটা নিয়ে এখন টেনশন করো না। স্যার মিডিয়াবেল ইউরোপের কি স্যার মিডিয়াবেল ইউরোপও কি সিলেবাসের পাশে? হ্যাঁ হ্যাঁ, ইউরোপের হিস্ট্রির মধ্যে তোমার পুরোপুরি সবই চলে আসছে। আমি ওর জন্য দেখো আমাদের ক্লাসের শুরুতে আমি পুরো সিলেবাসটা তোমাদের আবার ঝালাই করে দিলাম, যে কি কি আমাদের সিলেবাসে রয়েছে। ইউরোপের পুরোই রয়েছে, ওয়ার্ল্ড হিস্ট্রি পার্টের মধ্যে আমাদের পড়ছে, তাই না? পুরোপুরি তো আমাদের রয়েছে। ওই সে বিসমার্ক ফিসমার্ক শুরু করে সবকিছু, ওয়ার্ল্ড ওয়ার পর সবই তো সব চলে আসছে ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে। সব প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওগুলো তার আগে গেল। তার আগে কি কি অবস্থা হতো? ফ্রেঞ্চ রেভলিউশন, ইউএস এর ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, গৌরবময় বিপ্লব ব্রিটেনের। তো এই যে যে ব্যাপারগুলো, পিউটিরিটিয়ান বিপ্লব, যেগুলো মনে আছে, খেয়াল করছে যে জিনিসগুলো 1688-এ, ওকে? ডেট গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, 1789, 1688, ওকে? তো এই যে যে ডেট গুলো এক্স্যাক্টলি সহ সহ লিখতে হবে। বিপ্লব বুঝতে পারছো আমি কি বললাম? কারণ এক্স্যাক্টলি না লিখলে কিন্তু হবে না, কারণ তুমি ক্লাস 5-এর এক্সাম দিতে যাচ্ছ না যে হ্যাঁ আমি ফরাসি বিপ্লব লিখে দিলাম তাতে হয়ে গেল না, এক্সাক্ট ডেট সহ লিখতে হবে। ডেট কত, ঠিক আছে, কোন মান্থের কত ডেট, কত ইয়ার, এগুলো এক্স্যাক্টলি লিখতে হবে। বিপ্লব, ক্লিয়ার আমি কি বলছি? না হলে কিন্তু নাম্বার দেবে না, কারণ ওটা ক্লাস 5-এর এক্সাম হয়ে গেল যে খালি ফরাসি বিপ্লব।
তুমি যখন লিখছো একজন এমএতে যখন তুমি ঢুকতে যাচ্ছ, তুমি তখন এক্সাক্ট ডেট সহ লিখতে হবে। ওকে, ডিফারেন্সটা বোঝা গেল? ওকে, তো এই যে ছোট ছোট বিষয়ের উপর কিন্তু ফোকাস করবে অবশ্যই। আমি ওর জন্য এক্সাম্পল দিলাম যেরকম, তো সেই পার্টটা রয়েছে। বাচ্চারাও জানে 1717 সালে হয়েছিল, কবে এক্সাক্ট ডেট কবে, 23শে জুন। ক্লিয়ার? কারণ কবে সবসময় সবাই জানি আমরা না, ধরো পয়সা যুদ্ধ কবে হয়েছে, কিন্তু এখানে দরকার এক্সাক্ট ডেট সহ তোমার লিখতে হবে। তাহলেই তো স্ট্যান্ডার্ডটা বোঝা যাবে, তাই না, যে স্কুলের একজন বাচ্চায় লিখছে আর বড় ক্লাসের একজন কারা লিখছে। তো এইভাবে টু দা পয়েন্ট জিনিসগুলো হিন্টস দিয়ে দেখা দরকার। বিপ্লব বুঝতে পারলে জিনিসটা? বিপ্লব, মিনাজুল, মেঘনা, ডিফারেন্সটা কিভাবে হচ্ছে আমাদের এখানে? দেখো সবাই কিন্তু আমরা হিস্ট্রি জিনিস একই জিনিস লিখছি, কিন্তু ডিফারেন্সটা কোথায় হচ্ছে, আমার কথার পয়েন্টটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমরা কিন্তু সবাই মোটামুটি হিস্ট্রি জানি, তাই না? কিন্তু কি করতে হবে আমার, সেই ছোট ছোট জায়গাগুলো আমাকে পয়েন্ট আউট করতে হবে। মিনহাজুল ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, একদম। যে ডিফারেন্সটা কি, যে ক্লাস 5-এরও বাচ্চাও জানে যে ফরাসি যুদ্ধ কবে হয়েছিল, ওই যে দৌড়ে পালিয়ে গেছিল, মানে এরা জানে আর কি, ঠিক আছে, যে সিনেমা আমরা যেরকম দেখেছি। কিন্তু এখানে এক্সাক্ট ডেট সহ দরকার। ওকে, ডিফারেন্সটা বোঝা যায় এবং তার নিচে আন্ডারলাইন করে দেওয়া, মানে এক্সামিনারকে বোঝানো যে হ্যাঁ আমি জানি। তুমি নিজে জানো তাতে কোনো যায় আসবে না, এক্সামিনারকে বোঝাতে হবে আমি জানি। ঠিক আছে, যেটা আমি তোমাদের আগেও বলেছি। তো এই যে ছোট ছোট মানে এইভাবে কিন্তু সব টপিকই যখন পড়বে এভাবে কভার করবে। আমি ওভারঅল জিনিসটা বলে দিলাম সৌরভী, বুঝতে পারলে সৌরভী? তো এইভাবে লেখাগুলো প্র্যাকটিস করে আমাকে শো করবে, আমি তোমাদের বারবার বলেছি দেখো। কারণ ওইভাবে সাজেশন কিন্তু হবে না, এন্ট্রান্সের কোনো সাজেশন হয় না, এন্ট্রান্সের কোনো ইম্পর্টেন্ট জিনিস বলে কিছু হয় না। তার জন্য আমি তোমাদের ওভারঅল সব জিনিস পড়তে বলি, কিসের জন্য? তো তোমরা অনেকে কনফিউজ হতে পারো যে স্যার ওভারঅল আপনি বলছেন এটা কি করে পড়ে। আমি 3 বছর ধরে এত এত বই পড়েছি, এত এত টপিক পড়েছি, তো দেখো আমি সেই জিনিসটা বলেছি কিসে, টপিক গুলো আস্তে আস্তে পরপর দেখে রিভাইজ দিতে থাকো, ঠিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে। তারপরে যেখানে যা যা প্রবলেম হচ্ছে সেগুলো আমাকে কন্টিনিউয়াসলি বলবে ক্লাসে, আর তারপরে তুমি প্র্যাকটিস করতে থাকবে। এই যে আমি যেগুলো কোশ্চেন গুলো বলেছি, তো সেইখান থেকে ধরে ধরে, ওকে, যে ওখানে কিরকম আসছে কোশ্চেন, ঠিক আছে, তো সেই হিসেবে ধরে দেবে, তারপর সেগুলো আমাকে দেখাবে, আমি তারপর চেক করে দেবো। দেখো এখানে হচ্ছে আমি এন্ট্রান্সে আমরা দেখাতে পারি যে কোন জিনিসগুলো করতে হবে আর কোন জিনিসগুলো করা যাবে না, কিন্তু আলটিমেটলি তো হার্ড ওয়ার্ক তো করতে হবে, তাই না? তো সেই পার্টটা রয়েছে, এই জিনিসগুলো একটু রেগুলার খেয়াল রাখবে, ঠিক আছে সৌরভ? সৌরভ না, বিপ্লব, যেহেতু তোমার ফার্স্ট ক্লাস আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে কি কি জেইউ এর ইউজি হিস্ট্রি সিলেবাসটা ফলো করবো স্যার? হ্যাঁ করতে পারো। দেখো এরকম ব্যাপার নেই যে খালি যাদবপুরে আমি যে ইউজি সিলেবাস ফলো করলে তাই আসবে। কি বলতো, তোমারটা তো করবেই, ঠিক আছে, আর তার সাথে তুমি একটু সিলেবাসটা দেখে নাও। ওভারঅল সবই এক, দেখো হিস্ট্রি এদিক ওদিক খুব কিছু চেঞ্জ নেই, ঠিক আছে। তুমি যদি সিলেবাস দেখো, সৌম্য খুব ভালো কোশ্চেন করেছো, কিন্তু যেই ব্যাপারটা আছে ওরকম কোনো আলাদা সিন নেই, একই জিনিস, ঠিক আছে। কিন্তু ওইখানে যে জিনিসগুলো রয়েছে, ধরো ওখানে আলাদা রাইটারের বই পড়ে আর তোমাদের কলেজের আলাদা রাইটার বই পড়িয়েছে, এই হচ্ছে বেসিক ডিফারেন্স হতে পারে। বা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স একই জিনিসগুলো রয়েছে বেসিক্যালি, ঠিক আছে। তো তার জন্য ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কি বলতো, আমি যে জিনিসটা তোমাদের বোঝাতে চাচ্ছি যে টু দা পয়েন্টে করতে হবে আমাদের, আমি ওর জন্য এক্সাম্পলটা দিলাম, যে ডেট সহ যে জিনিসগুলো করা বা স্পেসিফিক ওয়েতে, যেগুলো আমি তোমাদের বলেছিলাম। ধরো তুমি ষোড়শ মহাজনপদ সম্পর্কে আসছে, ঠিক আছে, ষোড়শ মহাজনপদ, তো সেই হিসেবে তুমি ষোড়শ মহাজনপদ কন্টিনিউয়াসলি করছো এবং লিখছো, এবং কন্টিনিউয়াসলি তার এক্সাক্ট বর্তমান সিচুয়েশনটা কোথায়, মানে বর্তমান সেই জায়গাগুলো কোথায় রয়েছে, যে কাশী, কোশল, অঙ্গমহল, বিজি, মল্ল, চেদি, বৎস, মনে আছে সেই জিনিসগুলো, তো এক্সাক্ট লোকেশন গুলো কোথায়, তো সেগুলো তুমি যখন এখানে লেখা আসছে ডাইরেক্ট ইন্ডিয়ার ম্যাপ এঁকে তোমার সেই জিনিসগুলো দেখিয়ে দেওয়া। এই হচ্ছে ডিফারেন্স ক্লাস 5-এর হিস্ট্রি বা ক্লাস 8-এর হিস্ট্রি, মনে আছে আমরা কিন্তু এগুলো পড়েছিলাম, ষোড়শ মহাজনপদ 7, 8, 9-এ। আর তোমার যখন এমএতে লিখছো, এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে আমাদের এন্ট্রান্সে। সৌরভী, আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? মিনাজুল, সৌম্য, বলো, মেঘনা, বিপ্লব, বুঝতে না বলে বলো ডিফারেন্সটা কি, কনসেপ্ট বোঝার চেষ্টা করো, ঠিক আছে, একদম। ওকে মেঘনা, তারপরে বলো সৌরভী, ক্লিয়ার জিনিসটা? সৌম্য, মিনাজুল, বলো পরপর বলো। বিপ্লব, পয়েন্ট বোঝার চেষ্টা করো, ঠিক আছে, কারণ এটা আলটিমেট জিনিস। আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, কি বলতো, এই যে এই ডাস্টারটা আগের দিন জল দিয়ে ধুয়েছিলাম, তো তারপরে যা হয়েছে, এখন সব কালো কালো হয়ে যাচ্ছে, পুরো পুরো ডাস্টারটা শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের টু দা পয়েন্টে এগোতে হবে জিনিসটা। বিপ্লব, ক্লিয়ার? বুঝতে না পারলে যখনই কিছু বলবে, কনফিউশন থাকলে, ওকে, সিস্টেমটা বোঝার চেষ্টা করো এবং এভাবে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে, কন্টিনিউয়াসলি টপিক ধরে ধরে। ওকে, নেক্সট আসছে এবার আমাদের, আর ম্যাপ আঁকা প্র্যাকটিস করো সৌরভ, আজকেই তুমি ইন্ডিয়ার ম্যাপ, ঠিক আছে, পলিটিক্যাল ম্যাপ, ঠিক আছে, আর ওয়ার্ল্ডের পলিটিক্যাল ম্যাপ কিনবে, যদি না থাকে বাড়িতে, তারপরে হচ্ছে ঘরে টানাবে, এবং যেগুলো ম্যাপগুলো প্র্যাকটিস করা, কারণ আমাদের কোশ্চেন অ্যান্সারের নিচে কিন্তু ম্যাপগুলো আঁকতে হবে। বিপ্লব, বোঝাতে পারলাম আমি জিনিসটা? ডিফারেন্স কি, মানে অন্য ক্যান্ডিডেটের সাথে তোমাকে আমি আলাদা করবো কিভাবে, তোমার প্রেজেন্টেশন স্কিলের মাধ্যমে। ওর জন্য আমি বললাম যে ক্লাস 7, 8-এর বাচ্চা হিস্ট্রি লিখবে, তুমিও হিস্ট্রি লিখবে, কিন্তু ডিফারেন্সটা এইখানে হবে। ওকে, টু দা পয়েন্ট আমাদের শো করতে হবে।
ঠিক আছে, নাহলে নাম্বার কিসের জন্য দেবো? সেও লিখছে, তুমি পলাশির যুদ্ধ তুমিও লিখছো, নাম্বার আমি কিসের জন্য আলাদা করবো? সেই ক্যান্ডিডেট চান্স পাবে না, তোমাকে আমি কেন দেবো? তুমি যখনই ম্যাপ দিয়ে তুমি কন্টিনিউসলি জিনিসগুলো টু দা পয়েন্টে শো করছো, তখনই হচ্ছে ডিফারেন্স হচ্ছে অন্যজনের সাথে। তো আমাদের এই ডিফারেন্সটা নিয়ে আসতে হবে খাতায়। ঠিক আছে, ওকে বিপ্লব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ঋগ্বৈদিক যুগে নারীদের যতটা স্বাধীনতা দেওয়া হতো, পরবর্তীকালে তার থাকে না। সমাজ চার বর্ণে বিভাগ হয়ে যায়, ব্রাহ্মণদের সবসময় ভাগ করা হয়ে যায় এবং যার ফলস্বরূপ তারা যথেচ্ছা শুরু করে। আচ্ছা পরবর্তীকালে এবার পরবর্তী বৈদিক যুগ থেকে দেখো, পরবর্তী বৈদিক যুগ থেকে হচ্ছে যে আমাদের যে জাতিভেদ প্রথা হচ্ছে তোমার এক্সট্রিমলি প্রবলেমে, মানে এক্সট্রিম সিচুয়েশনে যাওয়া শুরু করে কন্টিনিউয়াসলি। কারণ বেসিক্যালি তখনকার টাইম থেকে হচ্ছে ব্রাহ্মণরা দেখে যে ভালো আমি বিজনেস পেয়ে গেছি, মানে কি, যেহেতু অন্যান্য যারা কাস্টের রয়েছে, ঠিক আছে, তাদেরকে আমি স্ক্রিপচার পড়তে দিচ্ছি না, পুরোপুরি আমাদের আন্ডারে সব নিয়ে নিচ্ছি, এবং কন্টিনিউয়াসলি তারা একটা কোনো জীবিকার স্টাইল নিয়ে নেয়, এবং সোসাইটিতে তাদের যে এক্সাক্ট সিচুয়েশন বা অবস্থান, সেই জিনিসটা একদম উপরে জায়গায় নিয়ে নেওয়ার জন্য বেসিক্যালি এই রিজিড সিস্টেম তখন থেকে পাবলিসাইজ করা শুরু হয়। বৈদিক যুগ থেকে কিন্তু পুরোপুরি ঠিক ছিল। তো এইভাবে দেখো কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার করতে হবে যে জাতিভেদ প্রথা কন্টিনিউয়াসলি আসছে কখন থেকে, আর এত রিজিড ভাবে আসছে তোমার স্ট্রংলি আনা শুরু হয় কখন থেকে? ব্রাহ্মণরা হচ্ছে বেসিক্যালি সেই টাইম থেকে করা আস্তে আস্তে শুরু করলে, ঋগ্বৈদিক যুগ থেকে, মানে পলিটিক্যাল এবং সোশ্যাল পাওয়ার নিজেদের আন্ডারে পুরো মুখ্য মানে কক্ষিগত করার জন্য। ঠিক আছে, কন্টিনিউয়াসলি সেই সময় থেকে করে হয়, কারণ তারা তখন তোকে নিজে মানে নিদান দেওয়া শুরু হয় যে হ্যাঁ স্ক্রিপচার শুধুমাত্র তারাই পড়তে হবে যারা ব্রাহ্মণ, এবং তারা তখন থেকে নিদান দেওয়া শুরু হয় যে খালি ব্রাহ্মণ পরিবার থেকে যারা জন্ম হবে তারাই ব্রাহ্মণ, তুমি কিন্তু কাজের মাধ্যমে বা কর্মের মাধ্যমে তুমি তোমার কাজ চেঞ্জ করতে পারবে না। কিন্তু তার আগে কিন্তু বৈদিক যুগে ছিল, কিন্তু এই পরবর্তী বৈদিক যুগ থেকে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো ট্রানজিশন গুলো মাথায় রাখতে হবে, বোঝাতে পারলাম জিনিসটা? তারপর থেকে রিজিট কিন্তু শুরু হয়, যে আমরা কাস্টিজম এখন যে জিনিসটা দেখছি, তো কন্টিনিউয়াসলি তার স্টার্টিং কবে হচ্ছে তোমার পরবর্তী বৈদিক যুগ থেকে। ঠিক আছে, ব্রাহ্মণরা বেসিক্যালি এই জিনিসটা তাদের জিনিসটা করা শুরু করে কন্টিনিউয়াসলি, কারণ তাদের হাতে নিজস্ব সম্পূর্ণ সোসাইটির পাওয়ার এবং ইকোনমিক এবং পলিটিক্যালি পুরোপুরি নিজেদের হাতে রাখার জন্য। ঠিক আছে, কারণ একদম বাচ্চা জন্ম থেকে একদম মরা শেষ অব্দি কিন্তু সব জায়গায় কিন্তু তারা তাদের যে সকল রিচুয়াল বা কালচারে সিস্টেম করে যে হ্যাঁ যাতে তাদের ইনকামের সোর্স থাকে, এবং কন্টিনিউয়াসলি তুমি যখন সোসাইটিতে আপার সিচুয়েশনে চলে যাচ্ছ, তোমার ইনকামের সোর্স রাখছো এবং তুমি স্ক্রিপচার পড়তে দিচ্ছ না, কারণ সেগুলো সব সংস্কৃততে লেখা। আর তুমি যারা অন্যান্য যারা আছে মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যাদের মানে ব্রাহ্মণ বাদ দিয়ে মানে বৈশ্য সূর্য বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, তাদের যখন স্ক্রিপচার পড়তে দিচ্ছ না, তাহলে ওখানে কি লেখা তারা বুঝতে পারছে না। অতএব তুমি যেটা বলছো মানে ব্রাহ্মণ যেটা বলছে সেটাই বেদ বাক্য। ঠিক আছে, আর সেইভাবে পাবলিসিটি করা শুরু হলো। তো তারপরে থেকে আস্তে আস্তে তোমার মহিলাদের যে সিচুয়েশন আস্তে আস্তে তোমার কিন্তু ডাউনফল হওয়া শুরু করলো, এবং আস্তে আস্তে যে কাস্টিজমের যে রিজিড সিচুয়েশন সেগুলো আমরা দেখা শুরু করি। হয়স্টি বোঝা গেল জিনিসগুলো? তো এইভাবে কনসেপচুয়াল ক্লারিটি যেন থাকে। যেহেতু তুমি কোয়েশ্চেনটা লিখেছো, তুমি এক লাইনে সেরে দিয়েছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইভাবে। বোঝাতে পারলাম আমি ব্যাপারটা? ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সৌরভী, মিনহাজুল, সৌম্য, মেঘনা, বিপ্লব। ঠিক আছে, তো এইভাবে কিন্তু জিনিসটা আসছে। যাই হোক, তুমি একটু শর্টে জিনিসটা বলে দিলাম যে আমাদের এই যে ডিভিশন গুলো কন্টিনিউয়াসলি স্টার্ট হচ্ছে কবে থেকে? পরবর্তী বৈদিক যুগ থেকে। ওকে, তারপরে থেকে তার ফলস্বরূপ কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে সেই বিজনেস ওরিয়েন্টেড জিনিসগুলো কিন্তু এখনো সেই হিসাবে চলছে, এবং সেটা কয়েক হাজার মানে হাজার বছর ধরে চলার পরে এখন সেটা আরো সিচুয়েশন আমরা খারাপ দেখতে পাচ্ছি। তাহলে স্টার্টিংটা কবে হচ্ছে? পরবর্তী বৈদিক যুগ থেকে। ব্রাহ্মণরা বেসিক্যালি সোসাইটাল এবং ইকোনমিক্যাল পাওয়ার নিজেদের হাতে করার জন্য এবং তাদের যে ইনকামিং সোর্সটা পার্মানেন্ট করার জন্য কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু উদ্ভব শুরু করে এবং কন্টিনিউসলি তারপর থেকে আসা শুরু করে। আর যেহেতু স্ক্রিপচার সাধারণ লোকেরা পড়তে পারছে না, কারণ সে সংস্কৃতই জানি না, স্ক্রিপচার পড়বে কি করে? তাহলে সে বুঝতে পারছে না, অর্থাৎ তারা যেটা বলছে সেটাই বেদ বাক্য হয়ে যাচ্ছে। ওই সেই জন্যই এই যে কথায় যেটা বলি না যে আমি যেটা বলবো সেটাই বেদ বাক্য, তো সেরকম। তো সেই রকম হচ্ছে এই টার্মটা তখন থেকে আসা শুরু হচ্ছে, মানে বেসিক্যালি বুঝতে পারছো জিনিসটা? তো এইভাবে জিনিসগুলো কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখতে হবে। বিপ্লব, বোঝাতে পারলাম আমি? রাইটিং এর সময় জিনিসগুলো থাকবে যে কোথা থেকে কি জিনিসগুলো আসছে। মেঘনা ক্লিয়ার? সৌরভী, সৌম্য, মিনহাজুল, বোঝা গেল? আমি শর্টে জিনিসটা বুঝিয়ে দিলাম যে বেসিক্যালি আমাদের এখানে ডিভিশনটা কোন স্টাইলে আসছে। ওকে, ক্লিয়ার? বলো, বুঝতে না পারলে বলবে, ঠিক আছে, কারণ কনসেপচুয়াল ক্ল্যারিটি আলটিমেট জিনিস। আচ্ছা, যথাচার শুরু করে, আচ্ছা যাই হোক। আচ্ছা যাই হোক ফোক এইসব লিখবে না, ঠিক আছে, কারণ তুমি স্ট্রংলি যে সিরিয়াসনেস আসে সেই জিনিসটা কিন্তু চলে যায় তখন। এই যে যাই হোক যে কথাটা তুমি এখানে লিখেছো মেঘনা, এইসব জিনিস লিখবে না। তুমি যে সিরিয়াস আছো এই জিনিসটা হাতের লেখায় যেমন সবসময় থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু করা যাবে না, এই ছোট ছোট জিনিসগুলো খুব ইম্প্যাক্টফুল। জিনিসটা বুঝতে পারলে সৌম্য, মিনহাজুল, সৌরভী, বিপ্লব, মেঘনা? আমি কি বললাম যে শর্টে যে জিনিসটা আমি বুঝলাম, তো এইভাবে জিনিসগুলো কিন্তু তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটিটা রাখতে হবে, এটা কবে থেকে কি কি শুরু হচ্ছে বা কি কি বৃত্তান্ত বর্তমানে পরবর্তী যুদ্ধে। আচ্ছা, আর আমি যেটা দেখছি তুমি হাতের লেখার উপর কিন্তু দাগ দিচ্ছ না, মানে মাত্রা দিচ্ছ না, এগুলো কিন্তু করা যাবে না। সমাজ লিখেছো, সমাজে কোনো মাত্রা নেই।
পিতৃতান্ত্রিক লিখেছো, তয় তয় কোনো মাত্রা নেই, তারপরে এই যে ভালো লিখেছো, ভালোতে ভয়েও কোনো মাত্রা নেই, লয়ে মাত্রা নেই। এই সমস্ত জিনিসগুলো প্লিজ করবে না, ঠিক আছে? যাদের বলছি ফোকাস করা, তোমরা কিন্তু রেগুলার লিখে লিখে আমাকে কিন্তু সেই হিসাবে করবে, সেন্ড করবে, তারপর সেগুলো আমরা নেক্সট দিন যাবার যখন ক্লাসে সেগুলো ধরে ধরে তোমাদের দেখিয়ে দেবো। কারণ এটা পুরো রিটেন এক্সাম, তাই না? সৌরভী, বুঝতে পারলাম আমি কি কি বললাম? এখন আমরা ব্রাহ্মণদের সবসময় মনে করি, হ্যাঁ এই যে দেখো, এই যে এখন আমরা ব্রাহ্মণদের সর্বসময় মনে করি, বেসিক্যালি আমাদের সেটা মাইন্ডসেটে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং সেই হিসাবে তোমার কন্টিনিউয়াসলি 1000 বছর ধরে তারা সেই হিসাবে পাবলিসিটি করে দিয়েছে এবং সেই সেইভাবে চলছে। আর বিজনেসের যে ইনকাম স্কিম এমন ভাবে রেখেছে যে বাচ্চা জন্ম দিয়ে শুরু করে মরা অবধি, মরার কাজও আমাকে ডে করতে হবে, ঠিক আছে? তো সেই বিজনেস পলিসি নিয়ে এসছে। তো কন্টিনিউয়াসলি দেখো সিস্টেমটা বোঝার চেষ্টা করো যে কিভাবে এসছে, যে ডিভিশন গুলো আমরা সেই সেইভাবে কি করছি। আর যেহেতু স্ক্রিপ্চার পড়তে দিচ্ছে না, তো অতএব ওখানে কি লেখা আছে বুঝতে পারবে না। আর যেহেতু বুঝতে পারবে না, আমার সাথে ডাইরেক্ট কানেকশন হয়েছে হচ্ছে স্ক্রিপচারে, আমি যা বলবো সেটাই ঠিক। তো এইভাবে সেই জিনিসগুলো আসা শুরু করে। তো এই এতটাই রিজিড কিন্তু কন্টিনিউয়াসলি আসছে, ঠিক আছে? তুমি যেহেতু এই কোশ্চেনটা লিখেছো, আমি ওর জন্যই ডিটেলসটা তুমি সংক্ষেপে বললাম, ঠিক আছে? এখন আমরা বামদের সবার সময় মনে করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষে তারা বাড়াতে গেলে 21 শতকে দাঁড়িয়ে মেয়েদের অবস্থানও পূর্ণ পন্থায় রয়েছে। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার রাইটিং, মেঘনা, বোঝা গেল জিনিসটা? তোমার যে রাইটিং, তো এইভাবে কনসেপচুয়াল ক্লারিটি কিন্তু রাখা দরকার সব টপিকে, ঠিক আছে? আচ্ছা মিনহাজুল, তুমি তাহলে কিছু লেখোনি, সৌম্য লিখেছো, মেঘনা, বিপ্লব, ওকে বিপ্লব, বুঝতে পারলে কি বললাম আমি? সেমিস্টার তো হয়ে গেছে স্যার, ওকে ওকে, হ্যাঁ তোমার সেমিস্টার হয়ে গেছে, মানে তাহলে শরীর খারাপ ছিল তুমি, তার জন্য বোধহয় যেটা আমার যতদূর মনে পড়ছে তুমি আগের দিন ক্লাসে তাহলে জয়েন করোনি। ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা, বোঝা গেল? ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো কিন্তু নামাতে হবে। আর দেখো জিনিসটা, তুমি অনেক সময় এভাবে পয়েন্ট ওয়াইজ লিখতে পারো কিন্তু তোমরা, ঠিক আছে? এভাবে পয়েন্ট ওয়াইজ লিখতে পারো, তাহলে টু দা পয়েন্টে আরো বেশি লেখা যায়, তাহলে কি বলতো, ওয়ার্ড কম লাগে। ওকে, তাহলে সময় বাঁচাতে পারবে তুমি টু দা পয়েন্টে যদি ভাবে পয়েন্ট ওয়াইজ লেখো। আর যদি ভাবে টানা টানা লেখো, অনেক বেশি লিখতে হয়, তো এই হচ্ছে মেইন ডিফারেন্সটা থাকে। কিন্তু যখন তুমি এভাবে পয়েন্ট ওয়াইজ লিখছো, তখন টু দা পয়েন্টে এক্সাক্ট ডাটা তোমার দরকার, ঠিক আছে? এটা কিন্তু তুমি বানানো কোনো সিন পাবে না, বানালে কিন্তু সমস্যা, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে সব সময়। আর তারপর যেটা আমি তোমাদের বলেছিলাম যে ম্যাপ ট্যাপ যেখানে দরকার হচ্ছে, তো সেগুলো আস্তে আস্তে দেবে, তাহলে আলটিমেটলি সুবিধা হবে জিনিসটাতে। বোঝা গেল বলো? সৌরভী, তুমি লাস্ট উইকে যা যা পড়েছো সেখানে যদি তোমার কোনো কনফিউশন থাকে বা কোনো প্রবলেম হচ্ছে, স্যার আমার এই টপিকে যা খুশি বলো আমাকে, যে কোনো টপিকে কোনো কনফিউশন আছে কোথাও বা প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা মেঘনা, বুঝতে পারলে আমি কি বললাম তোমার লেখায়? আমি তার জন্য পুরো ধরে আমি হিস্ট্রিটাও বলে দিলাম বেসিক্যালি, যে কোন কোন ভাবে কি কি জিনিসটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা মিনহাজুল বলো, তোমার কি প্রবলেম আছে? সৌরভী বলো আমাকে, যে কোনো জায়গায় যা যা প্রবলেম আছে, এনিথিং, ঠিক আছে? যা যা প্রবলেম হচ্ছে তোমাদের। আর লেখার সময় কিন্তু ওই জিনিসটা করবে, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, তোমার নিজের পয়েন্ট অফ ভিউ। বিপ্লব, বুঝতে পারলে লেখার স্টাইলটা কিরকম হবে? ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, A4 সাইজ পেপার কিনবে বাজারে গিয়ে, তারপর কিন্তু এইভাবে তুমি সেই হিসাবে চারিদিকে তোমার এই যে 1 ইঞ্চি করে মার্জিন দিয়ে, তারপর কন্টিনিউয়াসলি কিন্তু সেই হিসাবে লেখা শুরু করবে কন্টিনিউয়াসলি, ওকে? তো সেই পার্টটা দরকার, কাটাকাটি একদম করবে না। আর পেনের কথা আমি বলে দিলাম, সুন্দর করে প্রেজেন্টেশন এখানে দরকার, কারণ এখানে পুরোটাই আমাদের রিটেন এক্সাম, তাই না? বুঝতে পারলে? স্যার এখনো কোনো প্রবলেম হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, এমনি যা যা বললাম বুঝতে পারলে, যে আমরা টপিক নিয়ে বললাম বেসিক্যালি। ওকে ওকে, হ্যাঁ সৌরভী বলো এবার। আচ্ছা, মিনাজুলের কোনো প্রবলেম নেই। তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু করতে হবে। সৌরভী বলো, তোমার কি কোয়েশ্চেন আছে? মেঘনা ক্লিয়ার হয়েছে এই জিনিসটা না? বিপ্লব বলো এবার, তোমার কি প্রবলেম হচ্ছে? আর যা যা বলছি লিখে রাখো বিপ্লব, তোমার যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তুমি বেসিক্যালি খাতা পেন নিয়ে লিখে রাখো, আর বই টই সব পাশে রাখো, ঠিক আছে? আর যে যে স্ট্যান্ডার্ড বই আছে, ধরো তুমি যদি ইংলিশ বইও পড়ে থাকো, তো তাহলে সেগুলো করবে, যেগুলো তো আমি তোমাদের আগেও দেখিয়েছি। এই স্ট্যান্ডার্ড বইগুলো যেহেতু এখন তোমাদের টাইম নেই, কিন্তু আমি যদি বলবো, ধরো তোমরা যখন এমএ তে পড়তে যাবে এইসব বইগুলো পড়বে, ঠিক আছে? খুবই পাওয়ারফুল এবং খুবই বেস্ট বই এগুলো, ঠিক আছে? যেরকম রয়েছে দেখো, ওয়ার্ল্ড হিস্ট্রি কৃষ্ণা রেড্ডির বই আছে, অ্যানশিয়েন্ট এন্ড মিডিয়েভেল তোমার আছে, তোমার পুনাম দালাল দহিয়ার বই, মোটামুটি ভালো বই, ঠিক আছে? এই পার্টগুলো কিন্তু করা দরকার। তারপরে মডার্ন ইন্ডিয়া, তোমার স্পেকট্রামের যে বইগুলো রয়েছে, ওকে, এই সমস্ত তোমার ভালো কোয়ালিটি বই পড়া দরকার, ঠিক আছে? তাহলে জিনিসগুলো পুরো ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, না স্যার প্রবলেম, ওকে ওকে, ঠিক আছে। তো সেই পার্টটা দরকার, কোশ্চেন করো, প্রবলেম আমাকে দেখাও, ঠিক আছে? নাহলে কি করে হবে? আমি তোমাদের তো দেওয়ার জন্য রেডি ঠিক আছে, যে যেখানে যা যা প্রবলেম আছে, এনিথিং, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর কনফিউশন রাখবে না, আর কোনো এরকম ভাববে না যে আমি ডাইরেক্ট কোশ্চেন করবো স্যারকে, ওরা কি ভাববে বা এরা, এইসব না, ঠিক আছে? একদম পুরো রুথলেসলি, একদম পুরো কোনো লজ্জা হবে না, কোনো ব্যাপার না, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কারণ আমাদের ক্লাসগুলো এরকম ভাবেই হবে, একদম পুরো যে যা খুশি করো, কোনো ব্যাপার নাই, কারণ আমরা মেইন মোটিভ কি, আমাদের এন্ট্রান্স ক্র্যাক করতে হবে, সে যেভাবে হোক, ঠিক আছে? যেভাবে হোক এই জিনিসটা রয়েছে, ওকে? তো ওটা সবসময় খেয়াল রাখবে।
আচ্ছা, তারপরে আমি দেখো তোমাদের যে সিলেবাসটা, আমি তোমার সৌরভী তুমি তো যেহেতু পড়ে এসছো তো আমি তাও একটু বলে দিচ্ছি বেসিক্যালি। স্যার কেবল এ4 পেজেই লিখতে লাগবে, একদম এ4 সাইজ, বাইরে যে বাজারে গিয়ে কিনে নেবে, দিস্তা পারো বা যাই পারো কিনবে এ4 সাইজ পেপার, তারপরে চারিদিকে 1 ইঞ্চি করে মার্জিন দেবে এবং সুন্দর করে লিখবে ওই যে 0.5 পেন দিয়ে, জেল পেন দিয়ে জীবনেও লিখবে না, মানে লেখা এখন বন্ধ করো এন্ট্রান্সের জন্য। 0.5 সেলো গ্রিপার বা লিঙ্কের পেন, ঠিক আছে, এটা দিয়ে তুমি লিখবে আর সুন্দর করে কাটা কাটা বড় বড় করে, ঠিক আছে। তো সেই পার্টটা দরকার। পেজ নিয়ে কোনো টেনশন নেই, তারা এক্সামে তোমাকে পেজ দিয়ে দেবে। ওকে, কিন্তু লেখার প্র্যাকটিস করবে, হাতে ঘড়ি পড়ে প্রত্যেকদিন। আজকেই রুটিন তৈরি করো, আমার এন্ট্রান্স ক্র্যাক করতে হবে, যেটা আমি তোমাদের আগের দিনও বলেছি। আজকে রুটিন করতে হবে, আমার এন্ট্রান্স ক্র্যাক করতে হবে, সে যেভাবে হোক, ঠিক আছে। তো ডেডিকেশন দরকার, হার্ড ওয়ার্কের মানসিকতা দরকার, নাহলে কিন্তু পাবে না। কারণ কম্পিটিশন অন্য লেভেলের, আর হিস্ট্রি প্রচুর স্টুডেন্ট না, তো সেখানে আমি তোমাকে কিসের জন্য নেব? তো তোমাকে কোয়ালিটি শো করে নিতে হবে। তো কোয়ালিটি কিভাবে আসবে স্যার? রেগুলার প্র্যাকটিস মাধ্যমে। রেগুলার মানে প্রত্যেকদিন, রেগুলার মানে আজকে না আবার 7 দিন পরে করলাম তা না, প্রতিদিন কম করে 2 ঘন্টা বা 3 ঘন্টা দিনে লিখবে, তাহলে স্পিড আসবে। না হলে আমাদের লিমিটেড টাইম, দেখো আমি লিখে দিয়েছি 2 ঘন্টা টাইম, 100 মার্কের পরীক্ষা, সবই বড় বড় কোশ্চেন। বিপ্লব, বুঝতে পারলে তো? সেই পার্টটা কিন্তু করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস না করলে হাতে ঘড়ি পরে রাখবে, কি ওই কাঁটাওয়ালা ঘড়ি, স্মার্ট ওয়াচ না, ঢুকতে দেবে না, ঠিক আছে। তো হাতে কাঁটাওয়ালা ঘড়ি পরবে, ওই যে পুরোনো যে ঘড়ি পাওয়া যেত, ওই পরে কিন্তু লিখবে, যাতে আমার কতক্ষণ টাইম লাগছে বোঝার জন্য। বিপ্লব, ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি? আচ্ছা, এবার আমি সৌরভী, যেহেতু আমি বলছি, দেখো আমাদের কি কি জিনিসগুলো আমাদের ফোকাস করতে হবে। দেখো যে ভারতের যে ভৌগোলিক পরিবেশ আর ইতিহাস আসছে, ঠিক আছে, আমাদের হিস্ট্রি কবে থেকে শুরু করছে। আর দেখো এখন কিন্তু রিসেন্টলি বিভিন্ন ধরনের এই জিনিসগুলো নিয়ে আপডেটও আসছে কারেন্ট অ্যাফেয়ার্সে, যেটা আমি তোমাদের বলেছিলাম যে হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স কি। তো স্যার হিস্ট্রি আবার কারেন্ট অ্যাফেয়ার্স কি হয়? তো হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স হয় মানে কারেন্টলি ধরো কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট নিয়ে, ফিগার নিয়ে কোনো ডিসকাশন চলছে বা কোনো বিতর্ক চলছে, অটোমেটিক্যালি তখন সেই জিনিসটা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসে। তো সেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে। আমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ফলো করি যাদবপুরে, তাহলে তুমি দেখতে পারবে ওই যে যেই ইয়ারে তুমি কোশ্চেন দেখছো, ওই টাইমে কোনো একটা টপিক নিয়ে বা কোনো বিষয় নিয়ে ধরো খুব নিউজে ছিল বা কোনো কন্ট্রোভার্সি চলছে, অটোমেটিক্যালি সেই জিনিসটা কিন্তু তার উপর থেকে কোশ্চেন আসে। সৌম্য, বোঝাতে পারলাম আমি জিনিসটা? মিনহাজুল, সৌরভী, আমাদের হিস্ট্রি সাবজেক্ট হলেও এইভাবে কিন্তু জিনিসটা ধরতে হবে। মানে যেহেতু নিউজে যে জিনিসটা চলছে বা কোনো ধর বিতর্কে রয়েছে বা কোনো অনেকদিন ধরে খবরে চলছে, তো সেই জিনিসটাই কিন্তু তার উপর থেকে জিনিসগুলো অটোমেটিক্যালি তোমার এক্সামের জন্য তোমার কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায়। যদিও কোনো দেখো সাজেশন নেই, কিন্তু তারপর ওই জিনিসগুলো যেহেতু চলছে মার্কেটে, অটোমেটিক্যালি সেই জিনিসটা চলে আসে, তো তারপরে তোমার সেই হিসেবে ফোকাস করতে হবে, ঠিক আছে। তো দিল্লির ইতিহাস, তোমার সেই যে ইন্দ্রপ্রস্থের যে ইতিহাস, তোমার বেসিক্যালি খেয়াল রাখা দরকার, তাই না? দিল্লির আগে কি নাম ছিল? ইন্দ্রপ্রস্থ, তাই না? তো সেই সেই পার্ট যেটা এই রয়েছে, যেটা আমি দেখো তোমাদের বলেছিও তো, যে যে আমাদের দেখো মহাভারতের টাইমে কোন কোন জায়গায় কি কি নাম ছিল, এই যে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা থাকবে। একবার তো স্যার এগুলো তো আমাদের বইতে নেই, একবার 5 মিনিট লাগবে তোমার গুগল করতে, দেখে নিয়ে তুমি সেই জিনিসগুলো কিন্তু নামগুলো লিখে রাখলে, আর যখন তুমি সেই জিনিসটা তোমার খাতায় অ্যান্সারে লিখে করবে, তোমার কোয়ালিটি বাড়বে, যেটা অন্য ক্যান্ডিডেট কিন্তু করবে না। ডিফারেন্স বুঝতে পারছো কিভাবে নিয়ে আসতে হয় লেখায় লেখায়? মিনাজুল, বোঝা গেল? বিপ্লব, সৌরভী, সৌম্য, ডিফারেন্স হচ্ছে এইভাবে লেখার সিস্টেম। যা বলছি প্লিজ লিখে রাখো জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ, ঠিক আছে। সবাই একই বই থেকে করবে, কিন্তু প্রেজেন্টেশন স্কিলে হচ্ছে সব আলটিমেটলি চেঞ্জ হয় সবকিছু, ঠিক আছে। ওকে, বোঝা গেল? বুঝতে না পারলে বলো আমাকে। কোয়ালিটি হচ্ছে এইভাবে তোমার ইনক্রিজ করতে হবে, তো সেই পার্টটা রয়েছে, আর এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আসবে, তাহলে ঠিকঠাক তুমি মানে বেসিক্যালি করতে পারবে। তারপর দেখো এখন বিভিন্ন জায়গার নাম চেঞ্জ হচ্ছে, তো তাহলে সেই যেই জায়গার যে নাম চেঞ্জ হচ্ছে তার হিস্টোরিক্যাল ফ্যাক্ট কি, ফিগার কি, তো সেই জিনিসগুলো তোমার একটু খেয়াল রাখা দরকার নিউজের সাথে সাথে। তার জন্য আমি তোমাদের দেখো বলেছিলাম নিউজ পেপারটা একটু দেখতে প্রতিদিন, ঠিক আছে, মনে আছে আমি যেটা বলেছিলাম তোমাদের? বিপ্লব, তো নিউজ পেপারও কিন্তু দেখবে, ইন্ডিয়ান এক্সপ্রেস বা হিন্দু তুমি দেখতে পারো, ওকে। অনলাইন ভার্সনই পেয়ে যাবে, ঠিক আছে, বা যদি তুমি ফিজিক্যালি কিনতে পারো তাহলে তো আরো ভালো হয়। তো তার জন্য এগুলো একটু দেখতে হবে, কিন্তু সময় দেখো তোমাদের এখন ফাঁকা টাইম, তাই না? তো যা যা বলছি এগুলো লিখে রাখো। স্যার এন্ট্রান্সের সিলেবাসটা লাস্টের দিকে একটু বলে দিন। আচ্ছা, আমি সব বলে দিচ্ছি, ঠিক আছে। এন্ট্রান্সে আমি, আচ্ছা সবাই যদি, আচ্ছা সৌরভী তুমিও পড়ে এসেছিলে, তুমি আবার একটু শুনে নাও, ঠিক আছে। আমি আবার সিলেবাস গুলো আবার একটু বলছি, যে 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 জিনিসগুলো আমাদের রয়েছে। তোমার বেসিক্যালি ভারতের ভৌগোলিক পরিবেশ আর ইতিহাস, ঠিক আছে, আমি প্রথম থেকে বলছি, মানে এনশিয়েন্ট পার্ট থেকে, ঠিক আছে, মানে প্রাচীন যুগ আর কি, বাংলায় যেটা আমরা বলি। তারপর ভারতের সভ্যতার উন্মেষ, মেহেরগড় ও হরপ্পা সভ্যতা, ঠিক আছে, বৈদিক সভ্যতার বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রাচীন ভারতের বাণিজ্যের প্রসার এবং প্রতিবাদী আন্দোলন, ঠিক আছে, তারপর রাজশক্তির উত্থান, আমি বাংলাতেই বলছি যেহেতু সবাই তোমরা বাংলাতে পড়েছো, বাংলা মিডিয়ামে। ষোড়শ মহাজনপদ থেকে গুপ্ত রাজবংশ, ঠিক আছে, তারপরে আঞ্চলিক শক্তির আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম। নেক্সট আসছে প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, প্রাচীন ভারতের সমাজ ও অর্থনীতি, ঠিক আছে, ধর্ম, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, চিত্রকলা, এই পার্ট গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে রাখো। যদি তোমার দেখো এগুলো বইতে আছে তাও ঠিক আছে, তোমার যেহেতু আমি একটু ব্রাশ আপ হয়ে যাবে তোমাদের,
ঠিক আছে। তারপরে ইসলাম ও ভারতবর্ষ, ঠিক আছে। তো ইসলামের মধ্যে তোমার সুলতানি যুগ আসছে, মুঘল যুগ আসছে, বেশ, এই তো গেল ইসলামী শাসন। নেক্সট আসছে সুলতানি এবং মুঘল যুগে ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি, এই পার্টটা। তারপরে কি আসছে, মোগল ভারতের বাণিজ্যে প্রসার এবং শিল্পের বিকাশ কিভাবে হচ্ছে, ঠিক আছে। এই পার্টটা গেল ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম পার্ট, যেটা আমাদের বাংলাতে শুরু হয়েছে। বাংলা বলতে পুরো বাংলা, কিন্তু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পুরো বাংলাদেশ, ওখানে আসামের আগ অব্দি বাংলা, আর এখানে বিহার উড়িষ্যা অটোমেটিক্যালি প্রায় চলে আসে, বিশাল এরিয়া তখন বাংলা, তাই না? তো ওই পার্টটা আসছে, ওটা কনফিউজ হয়ে যাও না, ঠিক আছে। আমি ওর জন্য ওই জায়গাটা বলে দিলাম যে কোন অব্দি। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারত, জিনিসটা বলছি, তোমরা আবার একটু মিলিয়ে নাও টপিক গুলো, ঠিক আছে, যদি তোমার এনা থাকে। মেঘনা, সৌম্য, সৌরভী, মিনাজুল, বিপ্লব, লিখে মিলিয়ে নাও যা যা টপিক গুলো। দেখো এগুলো তোমরা পড়েছো, আমি তাও তোমাদের একটু ব্রাশ আপ করে দিচ্ছি যে কি কি জিনিসগুলো রয়েছে। আচ্ছা, মোগল ভারতে বাণিজ্য প্রসার এবং শিল্পের বিকাশ, সেই পার্টটা আসছে। নেক্সট হচ্ছে ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায়, বাংলা এবং দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত মানে দক্ষিণ পার্টের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট আসছে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার। নেক্সট আসছে তোমার ব্রিটিশ এবং ভারতীয় কৃষি, শিল্প এবং বাণিজ্যের ভাঙন। নেক্সট আসছে কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ। নেক্সট আসছে ভারতের জাতীয়তাবাদের উৎস বা জাতীয় কংগ্রেস থেকে বৈপ্লবিক আন্দোলনের ধারা, সাম্রাজ্যবাদ, বিশ্বযুদ্ধ এবং মহাত্মা গান্ধী। নেক্সট আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, জার্মান এবং ইতালিতে ফ্যাসিবাদ। নেক্সট আসছে কংগ্রেস, বামপন্থা এবং সাম্প্রদায়িক রাজনীতি, 1930 আর 40-এর দশকে যে জাতীয় আন্দোলন হয়েছিল। নেক্সট আসছে সাম্প্রদায়িক রাজনীতি, তারপরে স্বাধীন ভারতের সংবিধান, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে শান্তির প্রয়াস। এই হচ্ছে আমাদের বেসিক্যালি টোটাল, তুমি বলতে পারো যে সিলেবাস যেগুলো রয়েছে। আমি মেইন টু দা পয়েন্টে জিনিসগুলো বললাম, তো এর উপরে থেকে কিন্তু এ আসবে, তো সিলেবাসের মধ্যে থেকে জেনারেলি আসবে। আর আমি লেখার প্যাটার্ন তো তোমাদের আমি বললাম মোটামুটি, তো এইভাবে জিনিসগুলো ফোকাস করতে হবে আমাদের কিন্তু এক্সামের জন্য। সৌরভে ক্লিয়ার? তুমি যেহেতু পরে এসছো। সৌম্য, মিনাজুল, বিপ্লব ক্লিয়ার এবার? আচ্ছা, কি হলো, আরেকজন বেরিয়ে গেছে, মেঘনা বোধহয় প্রবলেম। ঠিক আছে, এবার সিলেবাসটা, স্যার এন্ট্রান্সের সিলেবাসটা লাস্টের দিকে একটু বুঝিয়ে দেবো, মানে কোন পার্টটা মাসের লাস্টের দিকে যে টপিক গুলো বললাম, কংগ্রেস ওই পার্টটা থেকে লাস্টের দিকে হচ্ছে তোমার এই যে কংগ্রেস, মানে জাতীয় কংগ্রেসের কথা আমরা বলছি, আইএনসি, ঠিক আছে। তারপরে বামপন্থ মানে লেফটিস্টের যে আইডিওলজি, তারপরে যে সাম্প্রদায়িক যে রাজনীতি, ঠিক আছে। যে সাম্প্রদায়িক রাজনীতি বলতে ওই যে সাম্প্রদায়িক বাটোয়ারা, যে যে পার্ট গুলো আসছে, ওই পার্ট গুলোর মধ্যে চলে আসছে। দেখো মনে করে দেখো, এগুলো কিন্তু আমরা এই করেছি। 1930 এবং 40-এর দশকে ভারতের জাতীয় আন্দোলনের প্রধান প্রধান ধারাগুলো কি কি, মানে তার মধ্যে দেখো বৈপ্লবিক আন্দোলন আসছে আমাদের, নেতাজি আসছেন, ঠিক আছে। তারপর আইএনএ আসছে, আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে ভারতে যে গণ আন্দোলন হচ্ছে, এবং আমরা দেখো সারা পৃথিবীর মধ্যে ধরো সব থেকে যদি বেশি লোক মারা যায়, কিন্তু আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমাদের লোক প্রচুর মারা গেছে। মানে সিঙ্গেল যদি একটা কান্ট্রি দেখি, কারণ আমরা প্রচুর পরিমাণে লোক পাঠিয়েছিলাম, মনে আছে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। মানে আমরা ব্রিটিশ আমাদের এই দেবে, ঠিক আছে। গান্ধীর এই যে স্টেপ ছিল এটা, যে হ্যাঁ আমরা যদি এখানে এদের হেল্প করি, তারা আমাদের দ্রুত ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেবে, তাকে তো পরবর্তীতে দেয়নি। তো এই যে যে পার্ট গুলো মনে করে দেখো, সেই পার্টটা রয়েছে। নেক্সট আসছে স্বাধীন ভারতে তোমার সংবিধান, মানে স্বাধীন ভারত স্বাধীন হওয়ার পরে যে আস্তে আস্তে সংবিধান সভা, মানে সংবিধানের গণ পরিষদ আসছে, এবং সেই পরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সংবিধান আমরা নিচ্ছি ভারতের জন্য, ঠিক আছে। তো সেই পার্টটা রয়েছে যে স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্র বিকাশ, কিন্তু আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি যেগুলো নিয়ে নিলাম আমাদের দেশের ব্যবস্থায়, সেই পার্টটা রয়েছে। নেক্সট আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে শান্তির প্রয়াস, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, মানে ওই যে তোমার কত 1941 থেকে 45 অব্দি তোমার এখানে হলো ওয়ার্ল্ড ওয়ার, মানে বিশ্বযুদ্ধ। তারপরে আস্তে আস্তে যে সকল ট্রানজিশন গুলো আমরা দেখতে পেয়েছি, দেখো জাতিসংঘ যে পার্ট গুলো আসছে আস্তে আস্তে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এইসব জিনিসগুলো পরপর আস্তে আস্তে চলে আসছে, এবং আরো যে সকল বড় বড় তোমার সংস্থা তৈরি হচ্ছে বিশ্ব শান্তি রক্ষার্থের জন্য। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখে বুঝতেই পেরেছিল সারা পৃথিবীর লোক যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই অবস্থা, 6.5 কোটির উপরে লোক মরে গেছিল, মনে আছে? দেখো আমরা কিন্তু সব পড়েছি। তো সেই পার্টে তোমার দেখো, যদি থার্ড ওয়ার্ল্ড হয় তাহলে কিন্তু কিছু থাকবে না। তো সেই জিনিসটা হওয়ার জন্যই কিন্তু কন্টিনিউয়াসলি যে নতুন নতুন সংস্থা সংগঠন গঠন করা শুরু হয়, ঠিক আছে। তারপরে পরবর্তীতে ওই যে ভারত আবার জোট নিরপেক্ষ আন্দোলন টান্দোলন শুরু করলো। তো ওই যে যে পার্ট গুলো, ওই জিনিসগুলো কিন্তু এখানে পরপর রয়েছে। জোট নিরপেক্ষতার নীতি, যে নেহেরু যেটা করেছে, নেহেরু, নাসের, টিটো, মনে আছে? টিটো মানে মার্শাল টিটোর কথা, জিনিসগুলো বুঝতে পারছো তো? ঠিক আছে, তো সেই পার্টটা কিন্তু রয়েছে। মিনহাজুল, সৌরভী, সৌরভী, সৌম্য, বিউটি, ঠিক আছে। বিউটি এত লেট কেন? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? কিছু বলবে বিপ্লব? হ্যাঁ স্যার। বলো, কি বলবে? না স্যার, আমি বলতে চাইছি যে সিলেবাসটা লাস্টের দিকে গ্রুপে দিয়ে দেন, কিন্তু ভুলবশত টাইপ হয়ে গেছে যে লাস্টের দিকে বোঝায় দেন।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওই তো ওই জন্য আমি তুমি যা লিখেছো আমি সেই হিসাবে বললাম। যাই আমি ভাবছিলাম না, নিশ্চয়ই তোমার প্রবলেম হবে ওর জন্য বলেছো। ঠিক আছে, এবার ক্লিয়ার তো? স্যার সিলেবাসটা গ্রুপের দিকে মানে গ্রুপে দিয়ে দেন। আর ভালো কি নিউজের মানে লিঙ্ক আছে, দেখো ওয়েবসাইট দেখো আছে ওইভাবে কোনো ওটাও। সিলেবাস নেই, দেখো দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি এমনি সেই হিসাবে এ করে দিচ্ছি, ওইভাবে আলাদা কোনো সিলেবাস নেই। আমি মোটামুটি টপিক বলে দিলাম, এন্ট্রান্সের কোনো সিলেবাস হয় না বিপ্লব, তোমার জিনিসটা বুঝতে ভুল হচ্ছে। জিনিসটা বুঝতে তুমি ভুল করছো, এন্ট্রান্সের কোনো সিলেবাস হয় না। আমি জেনারেলি যে যে জিনিসগুলো গ্রাজুয়েশনে রয়েছে সেই টপিকগুলো বলে গেলাম। প্লিজ এই জিনিসটা বোঝার চেষ্টা করো, এন্ট্রান্সের কোনো সিলেবাস হয় না, ঠিক আছে, বা সাজেশন হয় না। ফুল গ্রাজুয়েশনে যে যেগুলো টপিকগুলো রয়েছে সেই সেই জিনিসগুলোই রয়েছে, সেইগুলোই করতে হবে। এন্ট্রান্সে কোনো সিলেবাস হয় না, প্লিজ বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ফুল যে গ্রাজুয়েশনের সিলেবাস সেখান থেকেই টোটাল কোশ্চেন আসবে, আমি তাও টপিক গুলো বলে দিলাম আর কি। বুঝতে পারলে বিপ্লব জিনিসটা ক্লিয়ার? কারণ এন্ট্রান্সে ওভাবে কিছু বলে দেওয়া থাকে না, তুমি যে অফিসিয়াল সাইটে যদি যাও ওখানে পুরো ডিটেলসে কিন্তু সেই হিসাবে অন্যরকম কোনো এক্সামে বলে দেয় না যে হ্যাঁ এই হচ্ছে সিলেবাস বা কি বৃত্তান্ত। সেটা কিন্তু নাই এখানে, এটা নেই এখানে। যে জিনিসগুলো রয়েছে, যে টপিক গুলো রয়েছে বেসিক্যালি জেনারেলি, দেখো এইগুলোই তো আমরা গ্রাজুয়েশনে করি তাই না? তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি টপিক গুলো তোমাদের আবার একটু মনে করিয়ে দিলাম, এই যা, আর কিচ্ছু না। এইভাবে টু দা পয়েন্ট এরকম লেখা নেই যে হ্যাঁ এই হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, এই হচ্ছে এন্ট্রান্সের সিলেবাস বা এই টপিক, এরকম কিন্তু কোনো সাবজেক্ট কিছুতে থাকে না। বুঝতে পারলে তো ওই জিনিসটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, টপিক গুলোই, আচ্ছা আচ্ছা টপিক গুলোই দেখো গ্রাজুয়েশনে এই যেটা রয়েছে, ঠিক আছে। ওকে, তো তুমি দেখো অফিসিয়াল সাইটে, আচ্ছা ঠিক আছে, আমি অফিসিয়াল সাইটে তুমি দেখো, আমি সাইটের লিঙ্ক তোমাকে পাঠিয়ে দেবো, তোমাদের গ্রুপেই পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে। সেখান থেকে তুমি দেখলে তুমি যা কনফিউশন হচ্ছে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বেশ ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ টপিক গুলো, হ্যাঁ ওই তো যে টপিক তুমি ওই এসে পেয়ে যাবে। স্যার আমার একটু প্রবলেমের জন্য লেট হয়ে গেছে। ওকে ওকে ঠিক আছে বিউটি। ওকে, তো আমি তোমাদের মানে যাতে আবার একটু ব্রাশ আপ হয়ে যায় আমি ওই জন্য টপিকের নামগুলো বললাম, এন্ট্রান্সের কোনো সিলেবাস হয় না, এই জিনিসটা প্লিজ মাথায় রাখবে। আর কখনো কোনো ডিপার্টমেন্টের কোনো কিছুতে যাদবপুরে কোথাও তুমি খুঁজে পাবে না অফিসিয়াল সাইটে যে হ্যাঁ এই হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে তার সিলেবাস, এরকম কিছু থাকে না। ঠিক আছে, ক্লিয়ার বিপ্লব? বুঝতে পারলে ব্যাপারটা মিনহাজুল? তো এই জিনিসটা কিন্তু মাথায় থাকলে প্লিজ এখান থেকে মাথা থেকে বের করে দাও, কোনো কিন্তু এরকম সিচুয়েশন হয় না। কিন্তু যে টপিক গুলো হয় যা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সেই জিনিসগুলো টু দা পয়েন্টে টপিক ওয়াইজ বলে দিলাম যে হ্যাঁ এই টপিক গুলো আমাদের রয়েছে, এইগুলো আমাদের ফোকাস করতে হবে। ঠিক আছে, আমি সেই সুবিধার্থে বলে দিলাম, কিন্তু এন্ট্রান্সের কোনো কিন্তু এইভাবে সিলেবাস থাকে না, বলে দেয় না কখনো, কারণ জায়গা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে। কারণ অলরেডি দেখো সবার গ্রাজুয়েশন কমপ্লিট, ঠিক আছে। তো তারপরেই তো তোমার সেই হিসাবে নাম্বারটা হচ্ছে, বা ধরো 60 বা 65% চাচ্ছে, তারপরে সাথে নিচ্ছে, তো সেই হিসাবে রয়েছে। মিনাজুর বুঝতে পারলে তো? তো আমাদের কনফিউশন থাকলে এটা ক্লিয়ার করে নিও। সৌরভী, সৌম্য, বিউটি, মেঘনা, ক্লিয়ার? কথা বুঝতে পারলে? যদি কোনো কনফিউশন থাকে বলো। তুমি কনফিউশন আছে, তুমি তার জন্য জিজ্ঞেস করেছো, খুবই ভালো। তো এই জন্য অন্যান্যদের যদি কোনো এরকম কনফিউশন থাকে আমাকে বলো, কারণ একটা প্রথম থেকে ক্লিয়ার করে নেওয়া দরকার, ঠিক আছে। কারণ এন্ট্রান্সে কোনো কিছু সিলেবাস নেই। তাহলে তুমি কি করতে হবে স্যার? তাহলে আমার প্রথম থেকে আমাদের যা সিলেবাসে গ্রাজুয়েশনে রয়েছে তো সেই সেই জিনিসগুলো পরপর করতে হবে। ওই জন্য দেখো আমি যখনই আমাদের ক্লাসগুলো করে আমি ওভারঅল কথা সবসময় বলি, যে ওভারঅল সিলেবাসের উপর বেস করে বলি কিন্তু। তারপর আমি তোমাদের বলি যে তোমাদের কার কার প্রবলেম হচ্ছে, কি কি টপিক, তো সেগুলো আমাকে জানিয়ে আমাকে কিন্তু এ করবে, ঠিক আছে, আমাকে জানাবে, ইনফর্ম করবে বেসিক্যালি ক্লাসে। ক্লাসে তখন সেই সেগুলো আমি তোর জন্যই বলি যে কি কি প্রবলেম আছে তোমাদের, তো সেগুলো তুমি ক্লিয়ার করে নিলে তোমার কিন্তু হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে। বুঝতে পেরেছো? তো প্লিজ এই জিনিসটা মাথা থেকে দূরে ফেলে দাও। এন্ট্রান্সে কোনো কিছু সিলেবাস হয় না, বা দেয়ও না, তুমি খুঁজেও পাবে না। তুমি যাও যাদবপুর অফিসে, যাদবপুর ইউনিভার্সিটি অফিসিয়াল সাইটে এন্ট্রান্স এক্সামের কোনো সিলেবাস দেওয়া থাকে না ভাবে। জেনারেলি যে সাবজেক্টে তুমি পড়ছো সেই সাবজেক্টের ফুল গ্রাজুয়েশনের যা যা পড়েছো পুরোটাই তোমার থাকে এখানে, ঠিক আছে। গ্রাজুয়েশন আর আর ইউজিতে হচ্ছে তোমার ধরো ধরো যারা যেগুলো 11-12 যা পড়ায় সেগুলো থাকে। এই হচ্ছে মেইন ডিফারেন্স, বোঝা গেল? তো এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিও, ঠিক আছে। তো সেই পার্টটা রয়েছে, ওই জন্য তুমি ভালো, তুমি জিজ্ঞেস করেছো ঠিক আছে, কিন্তু ওই ব্যাপারটা রয়েছে, কিন্তু ভুল করেও ভেবো না যে এখানে সিলেবাস থাকবে বা এই বা বৃত্তান্ত, তা কিন্তু না। আমি ওর জন্য তোমাদের সুবিধার জন্য আমি জায়গা মানে এইগুলো বলে দিলাম আর কি, যে টপিক গুলো আর কি বলে দিলাম, যাতে তোমাদের ক্লিয়ার থাকে জিনিসগুলো, যে হ্যাঁ আমার এই জিনিসগুলো করতে হবে আর এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর যে যে পয়েন্ট গুলো বললাম, সৌম্য লিখে রেখেছো তো? সৌম্য, মেঘনা, তোমাকে যে 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 পয়েন্ট গুলো বললাম, সৌরভী, সৌরভী তোমার আর কি প্রবলেম হচ্ছে, বা কোথাও কোনো টপিক নিয়ে যা খুশি আমাকে বলো। মিনহাজুল, কি কি টপিক নিয়ে প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা সেখানে আমাকে বলো, সেভাবে আমরা এগোবো। আচ্ছা মিনহাজুল চলে যাচ্ছে, সৌরভী বলো। আচ্ছা মিনহাজুল, সৌম্য, মেঘনা, বিউটি বলো। আচ্ছা বিউটি তুমি পরে এসে বলো, বিউটি তোমার কি কি সমস্যা হচ্ছে আমাকে বলো, কি কি কনফিউশন আছে। দেখো আমি বিউটি যেরকম বললাম, বিউটি তোমার কি প্রবলেম হচ্ছে, বা লাস্ট উইকে কি কি করেছো আমাকে বলো বলো।
স্যার আমি আপাতত পড়ছি, প্রবলেম হলো। ওকে ওকে, ঠিক আছে মিনহাজুল, ঠিক আছে। আচ্ছা বিউটি বলো, বিউটি তোমার কি প্রবলেম হচ্ছে? দেখো যেরকম মিনহাজুল ক্লিয়ার করে নিচ্ছে, সৌম্য ক্লিয়ার করে নিল ওর যা যা প্রবলেম আছে, মেঘনাও ক্লিয়ার করে নিল ওর যা যা কনফিউশন বা প্রবলেম হচ্ছে, তোমার কি কি প্রবলেম আছে বিউটি বলো। স্যার ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকাটাই পড়ে নিয়ে, ওটা স্যার সিইউএস সিলেবাসে ছিল না, কিন্তু জেইউএস সিলেবাসে আছে। ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা তাই তাই পড়া নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমেরিকার ইন্ডিপেন্ডেন্স কবে হচ্ছে তোমার? 1776-এ মনে করে দেখো, তাই না? ইন্ডিয়া ইউএস ইন্ডিপেন্ডেন্স কত, ডেটটা বলো, ডেটটা আমাকে বলো তো সবাই, কত তারিখে হয়েছে? 1776 সবাই যে আমরা জানি, ডেটটা কত টাইপ করো, কবে হয়েছে? সৌম্য, বিপ্লব, ইউএস এর ইন্ডিপেন্ডেন্স এর ডেট কত বলো? আলট্রা বেসিক কোশ্চেন, এর থেকে বেসিক কোশ্চেন কিছু হয় না। বিপ্লব টাইপ করো, কবে ইউএস এর স্বাধীনতা পেয়েছে? ও স্যার আমি লেট করে এসছি, তাই তো আগে কি কি টপিক বললেন সেগুলো আরেকবার বলুন। ও আচ্ছা আচ্ছা, তুমি আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে বলে দিচ্ছি। বিউটি টেনশন নেই। হ্যাঁ 4 জুলাই, ওকে ওকে, ঠিক আছে বেশ, ঠিক আছে। কে বলেছে এটা অ্যান্সারটা? সৌম্য, বেশ বেশ, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 1776-এ ইউএসএ যে ইন্ডিপেন্ডেন্স আসছে, ঠিক আছে, ওয়াশিংটনের কি কি জায়গায় ইম্পর্টেন্ট রয়েছে, আস্তে আস্তে কিভাবে তাদের যে স্টেট গুলো আস্তে আস্তে ইন্টিগ্রেটেড হচ্ছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আসছে, তাদের যে কনস্টিটিউশন কিভাবে আসছে, ফার্স্ট তাদের যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেখানে কি আসছে, কবে তার স্লেভারি গুলো ব্যান হচ্ছে, ঠিক আছে, কবে কবে থেকে কি কি ছিল, জর্জ ওয়াশিংটনের যে যে বার্ড গুলো ছিল, আব্রাহাম লিঙ্কনের ব্যাকগ্রাউন্ড কি। তো এই যে যে জিনিসগুলো টু দা পয়েন্টে এক্স্যাক্টলি তোমার কিন্তু জানা দরকার, তুমি যখন ওয়ার্ল্ড হিস্ট্রি তুমি কোশ্চেন লিখছো। তো আমেরিকান ইন্ডিপেন্ডেন্স এই জিনিসগুলো কিন্তু খুবই মাইলস্টোন, তাই না, এরা যাদের কথা আমি বললাম। তো সেই সব তোমার ডাটাগুলো যেন পয়েন্ট অফ ভিউ তোমার পুরো পুরো খেয়াল থাকে। এবং বিপ্লব, যখনই ইউএসএ রিলেটেড বা এখানে তোমার ধরো এই সমস্ত টপিক রিলেটেড তোমার এ আসছে কোশ্চেন, নিচে অবশ্যই ইউএস এর ম্যাপ কিন্তু এঁকে দেবে। বোঝা গেল বিপ্লব আমি কি বললাম? যেহেতু কোশ্চেন বললো, সৌম্য বুঝে গেলে আমি কি বললাম? যখন ইউএস রিলেটেড বা এই জিনিসগুলো আসছে, বা তোমার ইউনাইটেড কিংবা ধরো আসছে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, ঠিক আছে, সহ সহ তুমি ইউকে ইউনাইটেড কিংডমের সহ কিন্তু তোমার ম্যাপটা এখানে শো করতে হবে। সৌম্য বোঝা গেল আমি কি বললাম? বিউটি বুঝতে পারছো জিনিসটা? ধরো এই যে যেরকম ধরো ইউএস এর ইন্ডিপেন্ডেন্স একটা খুবই হিউজ হিউজ একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ আমরা বলতে পারি ওয়ার্ল্ডের হিস্ট্রিতে। তো সেইখানে যখন তার সাথে রিলেটেড আমাদের কোশ্চেন আসছে, টু দা পয়েন্টে কিন্তু এইভাবে জিনিসটা আমাদের প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে, লেখার সময় সেই জিনিসটা নিয়ে আসতে হবে। তো স্যার আমি তো ম্যাপটা ভালো পারি না আঁকতে, আমি কি করব? বাড়িতে আঁকা প্র্যাকটিস করো। তারপর সেগুলো আমাকে কি কি লাস্ট উইকে করেছো আমাকে আবার আমার রোববার রাত্রে সেগুলো পাঠাও, সোমবারে আমাদের ক্লাসে সেগুলো আমরা আবার ডিসকাস করবো, ঠিক আছে। তো সেভাবে জিনিসগুলো কিন্তু এগোবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবে কিন্তু কি করা দরকার, ডিফারেন্স বুঝতে পারছো? দেখো আমাদের কোয়ালিটি ম্যাটার করবে এখানে, যে জিনিসটা সব সময় কোয়ালিটি নিয়ে আসতে হবে। তো কোয়ালিটি কিভাবে আসে, এই পার্টটা রয়েছে। ওকে, তো স্ট্যান্ডার্ড সেই হিসাবে এ করতে হবে। জামা কাপড় ধরো 150 টাকাও পাওয়া যায়, আবার 1500 ডলারেও পাওয়া যায়, ঠিক আছে, সে সেমনি জামা কাপড়, কিন্তু তোমার বেসিক্যালি কোয়ালিটি আর ওই যে ব্র্যান্ডেড, ঠিক আছে, যে ব্যাপারটা। তো আমাদের নিজেদের জিনিসটা করতে হবে, আমাদের ব্র্যান্ডের মতো সেই মানে মানে যে ব্যাপারটা করতে হবে, ঠিক আছে, মানে কোয়ালিটি এনহ্যান্সের জন্য, কোয়ালিটি বাড়ানোর জন্য। তো কোয়ালিটি গুলো কিভাবে আসবে, এই সমস্ত জিনিসগুলো তুমি যখন অ্যাপ্লাই করবে, তো সেভাবে আসবে। পয়েন্ট অফ ভিউ তোমার এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি তুমি জিনিসগুলো করছো, ইউএস এর ইন্ডিপেন্ডেন্স যেগুলো কন্টিনিউয়াসলি খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের দেখো আমাদের কনস্টিটিউশনে কিন্তু প্রচুর জিনিস আমরা ইউএস এর থেকে নিয়ে এসেছি, তাই না, আমাদের দেশের সংবিধানে। তো সেই পার্ট গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমি তুমি যখন এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি পার্ট গুলো বলছো, সময় বুঝতে পারছো ব্যাপারগুলো? তো সেই পার্টটা রয়েছে মিনহাজুল, বিপ্লব, ক্লিয়ার? বোঝা যাচ্ছে বিপ্লব জিনিসগুলো? তো সেই পার্ট গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই, যে যেগুলো কিন্তু সবই কি স্যার, স্যার কোশ্চেন পেপার গ্রুপ এ পাশেরটার বিষয়ে একটু বলুন। গ্রুপ এ পাশেরটা মানে বুঝলাম না আমি। দেখো আগের কোশ্চেন পেপার আর এখন কোশ্চেন পেপার কিন্তু আলাদা। এখন কিন্তু পুরো ব্রড টাইপের আসে এবং কন্টিনিউয়াসলি সেই উপর ভিত্তি করেই আসবে কোশ্চেন, ঠিক আছে, বড় বড় কোশ্চেন। দেখো গ্রুপ এ পাশের আমি বুঝতে পারলাম না, এটা তো সিইউটি না যে এখানে কম্পালসারি পেপার থাকবে, এটা সিইউটির এক্সাম না। সিইউটি এটা আলাদা হয়, তুমি কি বলছো? ইউএস এর ইন্ডিপেন্ডেন্স বলতে না, না না না, বই পড়ার দরকার নাই। দেখো সৌম্য, আলাদা কোনো বই পড়ার কোনো দরকার নাই, যে বই থেকে পড়ছো ওই পড়ো। আমি তো একটু ডিটেল, আমি তো তোমাদের বোঝানোর জন্য বললাম যে কি কি যারা ইম্পর্টেন্ট টপিক আছে বা ইনফ্লুয়েন্সিয়াল পাবলিক যারা আছে তাদের সম্পর্কে আমি বললাম। আলাদা কোনো বই ধরো এক্সট্রা কোনো দরকার নেই। আচ্ছা বিপ্লব, আমি বুঝতে পারলাম না তুমি কি বলছো গ্রুপে পাশে। এটা দেখো এটা সিইউটির এক্সাম না, যেখানে গ্রুপে বা গ্রুপ বি বা সাবজেক্টের জিনিস রয়েছে তা না, একটাই পেপার হয় এখানে, ঠিক আছে, এখানে একটাই পেপার হয়। তো দেখো এইভাবে টাইপিং মিস্টেক করলে কি করে হবে বলো? তুমি টাইপ করো না, হোয়াটসঅ্যাপ তো নিশ্চয়ই করো। এইরকম টাইপিং মিস্টেক কি করে হয় আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক,
সেটা পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? আচ্ছা যাই হোক, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি বলবে সেটা আমি ওর জন্য আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তুমি যেহেতু মনে হয় ফার্স্ট টাইম এই অ্যাপটা ইউজ করছো, তাই না? তার জন্য মনে হয় তোমার এরকম সমস্যা হচ্ছে। আমি তাই ভাবছি যে গ্রুপে কি বলছে আবার। আচ্ছা ঠিক আছে, ওকে, যাই হোক, তো যেটা সৌম্য বলছিলে, তো বেসিক্যালি সৌম্য, তো এখানে তোমার আলাদা কোনো বই পড়ার কোনো দরকার নেই। যে বই থেকে পড়ছো সেই জিনিসগুলো করতে হবে, কারণ আমাদের প্রচুর টপিক, তাই না? তো সেহেতু প্রচুর টপিক যেহেতু রয়েছে, আমি প্রেজেন্টেশনে ফোকাস করতে হবে, কোয়ালিটিতে। ঠিক আছে, আমি তার জন্য বললাম, ধরো ইউএস এর ইন্ডিপেন্ডেন্স নিয়ে যখন যে জিনিসগুলো আসছে, তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখা দরকার, তো সেই হিসাবে কি করে স্টেট গুলো একসাথে হচ্ছে, ইউনাইটেড হচ্ছে কন্টিনিউয়াসলি, এবং তারপর কোন কোন স্টেপ গুলো নেওয়া হচ্ছে, কি কি স্টেপ গুলো পরপর নিচ্ছে, আব্রাহাম লিঙ্কনের যে পার্ট গুলো রয়েছে, বেসিক্যালি জর্জ ওয়াশিংটন কি কিভাবে তো সেগুলো আস্তে আস্তে ইউনাইটেড করছে যে জিনিসটা, ঠিক আছে, আস্তে আস্তে তোমার ওই যে, আমি তার জন্য একটু আগে বললাম যে এখানে স্লেভারি অ্যাবলিশ হচ্ছে, সেটা কত সালে হচ্ছে, কি কি ড্রাস্টিক্যালি আমরা দেখতে পাই, এবং তার ফলে কি কি চেঞ্জ আমরা এখন টাইমে দেখতে পাচ্ছি, কিন্তু এখনো কিন্তু দেখো ব্ল্যাকদের এখনো কত তোমার প্রবলেমে ফেস করতে হচ্ছে, তাই না? তো সেই পার্টটা কিন্তু আমরা পুরোপুরি টানা দেখতে পাই এখন ইউএসএ তে। এখনো দেখো সেই ব্ল্যাক লাইভস ম্যাটার, সেই জিনিসগুলো আছে, তো এই জিনিসটাও তুমি এখানে উল্লেখ করতে পারো, তার নিচে একটু আন্ডারলাইন করে দিলে, তাহলে এক্সামিনার কি বুঝলো, সে কিন্তু রিসেন্ট কি ঘটছে সেটাও সে জানে। তো এই যে যে ব্যাপারটা রয়েছে, সৌম্য বুঝতে পারলে জিনিসটা? সৌম্য, হ্যাঁ, তাহলে স্যার ইম্পর্টেন্ট ইমেজ গুলোই দেখে নেবো, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। আমি ওর জন্য দেখো ডিটেলস জিনিসটা বললাম যে সেই আলাদা পুরোনো এ থেকে শুরু করে রিসেন্ট টাইম অবধি, তাই না? এখন তুমি জানবে যে ব্ল্যাক লাইভস ম্যাটার খুবই কিন্তু নিউজে চলছে বেসিক্যালি, তাই না? মানে এখন মধ্যে না, মানে লাস্ট 1-2 ইয়ার্স এ চলছিল, কিন্তু তার এফেক্ট কিন্তু আমরা এখনো দেখতে পাই। ইউএস ইলেকশনে, নেক্সট ইয়ারে তো ইলেকশন আসতে চলেছে নেক্সট ইয়ারে, কিন্তু ওই যে যে ব্যাপারটা, তারা কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাই। সেই 1-2 জন দেখো ব্ল্যাক নায়ক নায়িকা দিয়ে কিন্তু সেই হিসাবে পুরো কমিউনিটি বিচার করা যায় না, তাই না? তো তাহলে হতে পারে যে হ্যাঁ, স্যার উইলিয়াম স্মিথও তো হেভি বড় লোক, সে তো ব্ল্যাক, তাহলে 1-2 জন দিয়ে পুরো কমিউনিটি বিচার করা যায় না, তাই না? তো সেই পার্ট ম্যাক্সিমাম ব্ল্যাকদের মারাত্মক বাজে অবস্থা ইউএসএ তে, ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে, আমি তার জন্য উদাহরণ দেওয়ার জন্য তোমার সেই জিনিসটা বললাম, তো যখনই তুমি এইভাবে তুমি কম্প্যাক্ট ওয়েতে জিনিসটা নামাতে হবে এক্সামে, ঠিক আছে? তো সেই পার্টটা দরকার। আচ্ছা, এবার বিউটি বলো, তুমি যেটা বিউটি বলছিলে যে টপিক গুলো কি কি, স্যার আবার একটু বলে দিন টপিক গুলো। ঠিক আছে, আমি আবার একটু খেয়াল করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। স্যার জেইউ এর এন্ট্রান্স এক্সামে পার্টে প্যাসেজের ব্যাপারে একটু বেরোন আচ্ছা দেখো, প্যাসেজ বলতে ওখানে আনসিন কম্প্রিহেনশন থাকবে। আনসিন কম্প্রিহেনশন যদি দেয়, তো কম্প্রিহেনশনের উপর বেস করে তোমার অ্যান্সার লিখতে হবে। তো এখান থেকে তো স্যার কোথা দিয়ে কম্প্রিহেনশন দেবে বা কি বৃত্তান্ত, ওরকম কোনো ঠিক নেই, ওর কোনো সাজেশন নেই, ওর জন্য ফার্স্ট টাইম বললাম। কিন্তু তুমি যখনই পুরো বই থেকে ধরে ধরে প্র্যাকটিস করছো, ঠিক আছে, যখনই তুমি পুরো বই ধরে প্র্যাকটিস করছো, অটোমেটিক্যালি তোমার কিন্তু আইডিয়াটা চলে আসছে। আমি ওর জন্য তোমাদের টপিকের কথা বলেছি, যে পুরো পার্ট থেকে মাঝে রেগুলার দেখতে, তাহলে যে টপিকই দেবে তো সেই টপিক উপরে দিয়ে দিল, ঠিক আছে, এবং তার সাথে রিলেটেড কোশ্চেন নিচে দিয়ে দেয়, ঠিক আছে? তো তার সাথে কোশ্চেন নিচে দিয়ে দেবে বেসিক্যালি, এবং সেইখান থেকে ধরে ধরে তোমাকে উপরে যে টপিক দিয়ে দিল, তার উপর ভিত্তি করে তোমার কোশ্চেন অ্যান্সারটা নামাতে হবে। মানে তোমার অ্যান্সার তোমার চোখের সামনে রয়েছে, তো সেখান থেকে ধরে ধরে তোমার এখানে লিখতে হবে। বিপ্লব, বুঝতে পারলে ব্যাপারটা? ওই যেরকম আমরা দেখো এমনি আনসার কম্প্রিহেনশন করেছি না, ইংলিশে যেরকম থাকতো, তো এখানে ব্যাপারটা ঠিক সেরকম। এখানে তোমাকে একটা এখানে প্যাসেজ দিয়ে দিচ্ছে, এবং তার নিচে তার সাথে রিলেটেড কোশ্চেন দিয়ে দিচ্ছে, তো সেখানে সেই প্যাসেজ পড়ে তোমার তার উপর অ্যান্সারটা করতে হবে। তো এখানে প্যাসেজ তাহলে কি দিতে পারে, এটা যে কোনো জায়গা থেকে যা খুশি দিতে পারে, এর কোনো কিন্তু ঠিক নেই। তো তার জন্য তুমি যখন ওই যে সিলেবাসটা তুমি যখন পড়ছো, টপিক ওয়াইজ তুমি যখন বাড়িতে পড়ছো, অটোমেটিক্যালি তোমার একটা রিভিশন হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু তোমার সেই হিসাবে যে যে টপিকের উপর দিক না কেন, তোমার আর কোনো প্রবলেম হবে না। বিপ্লব, ক্লিয়ার এবার ব্যাপারটা? বুঝতে পারলে যে এই জিনিসটা আমরা করেছি? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার বিউটি, আমি তোমারটা কাছে আসছি এবার। বিউটি দেখো, যে জিনিসটা বসেছে স্যার কি কি টপিক, আমি একটু দেরিতে লেট করে ঢুকেছি, তো তাহলে কি কি টপিক নিয়ে আমরা বলছিলেন আগে? তো যে আগে আমরা যে জিনিসটা বলছিলাম, যে আমাদের ফুল টপিক যে যে সিলেবাস, যে মানে সিলেবাস বলতে মানে যে যে টপিক গুলো আমাদের কভার করা দরকার, ঠিক আছে, গ্রাজুয়েশনে যে যে টপিক গুলো আমাদের কভার করা দরকার প্রিপারেশনের জন্য, তো সেই জিনিসগুলো আমি তাও আবার আরেকবার একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তো সেই জিনিসগুলো আমাদের আলটিমেটলি কভার করতে হবে। ভারতের ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস, ভারতের সভ্যতার যে উন্মেষ, মেহেরগড় হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, ঠিক আছে, প্রাচীন ভারতের বাণিজ্যের প্রসার, প্রতিবাদী আন্দোলন, রাজশক্তির উত্থান, ষোড়শ মহাজনপদ থেকে গুপ্ত রাজবংশ, ঠিক আছে, আঞ্চলিক শক্তির আধিপত্য প্রতিষ্ঠা, প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, এই পার্টটা রয়েছে। নেক্সট হচ্ছে ইসলাম এবং ভারতবর্ষ, সুলতানি যুগ, মুঘল যুগ, সুলতানি আর মোগল যুগে ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি। নেক্সট হচ্ছে মোগল ভারতের বাণিজ্য প্রসার, আর হচ্ছে ভারতের ঔপনিবেশিক শাসনের বাংলা এবং দক্ষিণ ভারতের অবস্থান, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার। নেক্সট হচ্ছে ভারত, ব্রিটিশ এবং ভারতীয় কৃষি এবং শিল্প বাণিজ্য ভাঙন। নেক্সট আসছে কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ এবং 1857 সালের বিদ্রোহ। আর এরপর আসছে ভারতের জাতীয়তাবাদের উৎস।
জাতীয় কংগ্রেস থেকে বৈপ্লবিক আন্দোলনের যে ধারা আমরা দেখতে পাই, সাম্রাজ্যবাদ, বিশ্বযুদ্ধ এবং মহাত্মা গান্ধী। নেক্সট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, জার্মান এবং ইতালিতে ফ্যাসিবাদ, কংগ্রেস, বামপন্থা এবং সাম্প্রদায়িক রাজনীতি। 1930 এবং 40-এর দশকে ভারতের জাতীয় আন্দোলনে প্রধান প্রধান যে ধারা, সাম্প্রদায়িক রাজনীতি, স্বাধীন ভারতের সংবিধান তৈরি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে শক্তির যে প্রয়াস। তো এই হচ্ছে টোটাল টপিক গুলো বেসিক্যালি। সাজেশন কিন্তু না বিউটি, এখানে কোনো বা এখানে কিন্তু সিলেবাস নেই, এন্ট্রান্সের কোনো সিলেবাস হয় না, জেনারেলি গ্রাজুয়েশনে যা যা পড়া হয়, ঠিক আছে, তোমার ফুল তোমার গ্রাজুয়েশনে যেটা টপিক, ফুল গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6, সেমিস্টার 6 এই অবধি কিন্তু তোমার সেই জিনিসগুলো কিন্তু কভার করতে হচ্ছে, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে, সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 অবধি পুরোপুরি যে যে টপিক গুলো আছে তোমার বেসিক্যালি আমরা এই টপিক গুলোই জেনারেলি কিন্তু তোমাদের আছে বেসিক্যালি। তো তারপর থেকে আমাদের রেগুলার কিন্তু পড়তে হবে, এবং পড়ার পরে যে লেখার যে প্যাটার্ন সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখন তারপরে তোমার যে যে জায়গাতে যা যা প্রবলেম হবে তো সেগুলো তুমি বলো, আমার কোনো সমস্যা নেই, আমরা সেগুলো নিয়ে দেখো তোমার ওদের দেখো যা যা প্রবলেম হচ্ছে, দেখো ওরা কিন্তু আমার কাছ থেকে সলভ করে নিচ্ছে, ঠিক আছে। দেখো এই যে যেরকম এই যে সৌম্য, তারপরে হচ্ছে তোমার এই যে মিনহাজুল, তারপরে হচ্ছে বিপ্লব, এরা কিন্তু ক্লিয়ার করে নিচ্ছে। তো তোমার যে যে প্রবলেম আছে আমাকে বলো, বুঝতে পারলে? এবার এইটাই আমরা এটা নিয়ে আমরা কথা বলছিলাম, যেহেতু তুমি একটু পরে জয়েন করেছো, এটা নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি ডিসকাস করছিলাম, ঠিক আছে, বলো বিউটি। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো এই পার্ট নিয়ে ওটাই নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করছিলাম। আর আমরা যে জিনিসটা বলছিলাম কি বলতো, মানে কোয়ালিটি অ্যান্সারে ফোকাস করা, ঠিক আছে, মানে অ্যান্সারের কোয়ালিটি ভালো করতে হবে। কারণ যেহেতু আমাদের পুরোটাই রিটেন এক্সাম, এটা তো টিকের এক্সাম না যে টিক দিলাম আমি যাদবপুরে চান্স পেয়ে গেলাম, তা কিন্তু এখানে হবে না। প্রত্যেকদিন লেখা প্র্যাকটিস করতে হবে। সৌম্য প্রত্যেকদিন ঘড়ি ধরে 2 থেকে 3 ঘন্টা লিখবে। সে তুমি দেখে দেখে লেখো, না দেখে লেখো, আমার কোনো যায় আসে না, বাট তুমি লেখো। না লিখে প্র্যাকটিস করলে কিন্তু কোনোভাবে চান্স পাবে না এখানে। প্লিজ এই জিনিসটা মাথায় চেষ্টা করো। যখনই যে টপিকটা পড়ছো বাড়িতে, ওটা তুমি ধরো লিখতে থাকো, হয় দেখে দেখে লেখো বা না দেখে লেখো, মানে আমাদের প্র্যাকটিসে করা দরকার, ডাটা এখানে রাখা দরকার। কারণ এখানে পুরো 2 ঘন্টা আমাদের লিখতে হবে। তো এটা যখন তুমি রেগুলার করবে, তোমার অটোমেটিক্যালি তুমি ড্রাস্টিক্যালি চেঞ্জ দেখতে পারবে। তারপর যে যে জায়গাতে যা যা টপিক তোমাদের প্রবলেম হচ্ছে, বিউটি, মিনহাজুল, সেগুলো বিপ্লব, তো সেগুলো আমাদের আবার যখন আমাদের নেক্সট ক্লাস আছে সেগুলোতে বলবে, আমরা সেভাবে সেগুলো ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ এইভাবে করতে হবে, এইভাবে করা যাবে না, এখন তো প্র্যাকটিসের দায়িত্ব কিন্তু তোমার সেই ব্যাপারটা রয়েছে, তাই না? তারপর তোমাদের যা যা প্রবলেম হচ্ছে সেগুলো তো আমি সলভ করিয়ে দেবো, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু সিস্টেম বুঝতে পেরেছো সৌম্য, বিপ্লব, ঠিক আছে, বিউটি, মিনাজুল, তো সেই পার্টটা কিন্তু রয়েছে। এই ব্যাপারটা কিন্তু একদম পুরো সিরিয়াসলি কিন্তু এগোতে হবে, কারণ কম্পিটিশন তুমি বুঝতেই পারছো, তাই না? আর দেখো আর একটু যে জিনিসটা দেখো, আমি স্যার আপনি কোশ্চেন পাঠিয়ে দিয়েছেন সেটা আমরা দেখেছি, তো ওইরকম কোশ্চেন হচ্ছে, দেখো ওটা দিয়ে যেটা আমি বললাম যে মানে ওই কোশ্চেন দেখে মাথা টেনশন করার কোনো ব্যাপার নেই, যে ওই রকমই আসবে তা কিন্তু না, ওই টাইপের ওই রকম এসছিল, তার মানে ওই ধরনের আসতে পারে, তার মানে এই না যে ওই আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখো। তো তার জন্য টপিকে ফোকাস করো, টেক্সটে ফোকাস করো, ঠিক আছে। টেক্সট মানে টেক্সট বই থেকে, টেক্সট বই বারবার বারবার পড়লে ধরো যে টাইপের কোশ্চেন আসুক তাহলে তোমার কিন্তু প্রবলেম হবে না কোনো করতে, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু আমাদের ফোকাস করা দরকার। সাপোজ এখানে দেখো, এই যে দেখো ওই যে আমাদের ফার্স্টে রয়েছে যে আমাদের এখানে ধরো এনশিয়েন্ট টাইমে আমাদের দেশের ইতিহাসে তোমার তৈরিতে তোমার বেসিক্যালি সমুদ্রের প্রভাব বা হিমালয়ের প্রভাব কি বা বিন্ধ্য পর্বতের যে প্রভাব কি আছে, তাই না, এনশিয়েন্ট টাইমে। তো সেই সেই পার্টগুলো তুমি যখন পড়ছো, এগুলো তো তোমার বানানোর সিস্টেম না, না বানালে জিরো পাবে কিন্তু। হিস্ট্রি ভাবে এরকম দেখো, ভাবো না যে আমি হ্যাঁ সৌম্য ঠিক আছে হিস্ট্রি বানিয়ে বানিয়ে লিখে দেবো, না, জিরো ছাড়া কিচ্ছু পাবে না, ঠিক আছে। ধরো আমাদের ভারতের ইতিহাসে ধরো বিন্দু পর্বতের উপাদান বা হিমালয় পর্বতের আমাদের যে ইম্পর্টেন্স যেগুলো রয়েছে সেগুলো কি, এবং ড্রাস্টিক্যালি সমুদ্রের প্রভাব যেগুলো রয়েছে আমরা সেগুলো কি কিভাবে আমরা দেখতে পাই। তো এই যে যে পার্ট গুলো রয়েছে তোমার টু দা পয়েন্টে লিখতে হবে, তাই না, এক্সাম্পল দিয়ে দিয়ে। এগুলো বানালে কিন্তু হবে না, তো তার জন্য এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো। ওকে, ডিফারেন্সটা বুঝতে পারলে সৌম্য, কি বললাম আমি, মিনাজুল, বিউটি, বলো। আর পয়েন্ট ওয়াইজ পরপর ধরে করে করবে, ঠিক আছে। ধরো তুমি অ্যানসিয়েন্ট তোমার টেক্সট গুলো করছো, যে দেখো কলহনের ধরো তুমি অ্যানসিয়েন্ট বা আমাদের যে সকল টেক্সট গুলো রয়েছে তো সেগুলো কি কি দেখো, যেরকম ধরো যেটা পেরিপ্লাস অফ দ্য ইথিয়াসি আসছে, তারপরে কলহনের লেখা রাস তরঙ্গিনী, তাই না। তো এইভাবে তুমি যখন ধরো অ্যানসিয়েন্ট টাইমে তুমি স্ক্রিপচার গুলো তুমি কন্টিনিউয়াসলি লিখছো, তো লেস সহ পরপর তুমি করে দেবে, যেন এক্সাম গুলো এক্সামিনে বুঝতে পারে যে হ্যাঁ এই ডাটা জানে, ঠিক আছে। পেরিপ্লাস অফ দ্য ইথিয়াসি মনে আছে, রাজ তরঙ্গিনী যে পার্টটা, কোথায় থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি, মনে পড়ছে জিনিসগুলো সৌম্য, কি বলছি আমি, বিউটি, ক্লিয়ার? তো এইভাবে জিনিসগুলো মিনহাজুল, তো সেইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার এক্সামে, মানে তোমার মানে রাইটিং প্র্যাকটিস করার সময়। মানে ওর জন্য এক্সাম দেখো সবসময় আমি যখনই বলি আমি এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদের জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি যাতে তুমি বুঝতে পারো, হ্যাঁ। তো সেই পার্টটা রয়েছে এবং সেটা সুন্দর করে টু দা পয়েন্ট এখানে প্রেজেন্টেশনে এইভাবে নিয়ে আসতে হবে। মিনহাজুল, ক্লিয়ার? বলো,
ধরো এই যে তোমার দেখো অ্যানশিয়েন্ট টাইমে আমাদের যে সাহিত্যগুলো রয়েছে যেগুলো আমরা জানতে পারি, তো সেগুলো কি সম্পর্কে তোমার ধরো ব্রড টাইপের কোশ্চেন হলো, তো তুমি কি করবে? তো সেই সময় তুমি যেগুলো করতে পারবে পয়েন্ট ওয়াইজ ভাবে সহজ লিখতে হবে। ওই যে যেটা দেখো ওই যে প্যারিপ্লাস অফ দ্য ইতিহাস এর কথা বললাম, তারপর যখন অ্যানশিয়েন্ট টাইমের ভারতীয় ইতিহাস সম্পর্কে আমরা কোথায় জানতে পারি, যে মেগাস্থেনিসের লেখা ইন্ডিকা সম্পর্কে, তাই না, মনে আছে? মেগাস্থেনিসের ইন্ডিকা, তো সেই পার্ট গুলো যে রয়েছে, যে তারপরে যে কাশ্মীর ইতিহাস সম্পর্কে যেটা বললাম, কলহনের রাজতরঙ্গিনী। ওকে, তো এই যে যে ব্যাপারগুলো, তো সেই সময় কন্টিনিউয়াসলি তোমার লিস্ট সহ তোমার এখানে শো করতে হবে, এক্সামিনার যেন বুঝতে পারে যে হ্যাঁ এ জানে। And সেটা আমি স্ক্রিপচার রিলেটেড যখন কোশ্চেন এসছে, তখন সে টু দা পয়েন্ট এই জিনিসগুলো সব সে উল্লেখ করেছে, বুঝতে পারলে? তো সেই পার্টটা গুলো কিন্তু রয়েছে। আচ্ছা, হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তো এই পার্টটা গুলো আমাদের কিন্তু ফোকাস করা দরকার, এক্সামের জন্য এভাবে আমাদের শো করতে হবে। শো করতে হবে মানে লিখতে হবে, তার কথা আমি বলছি। সম ক্লিয়ার জিনিসটা বলো? ঠিক আছে, তো সেই পার্ট গুলো কিন্তু রয়েছে। তারপর সেখানে ধরো স্ক্রিপচারে আমরা কি কি টাইপের ভাষা ইউজ করতাম, ওকে, কোন ল্যাঙ্গুয়েজে, তো সেই পার্ট গুলো ছিল। এবং ধরো কোনো যেগুলো আমরা খুঁজে খুঁজে পেয়েছি সেটা কোথায় পেয়েছি, ঠিক আছে। তারপরে ধরো অশোক সম্পর্কে তোমার কোনো লেখা আসছে, ঠিক আছে, তোমার ধরো ওই যে বেসিক্যালি, তো তাহলে সেই অশোকের এরিয়া আমাদের কত দূর অব্দি কত দূর ছিল, তো সেটা ম্যাপে তোমার শো করা দরকার, ঠিক আছে। যখন তুমি ওই সম্পর্কে লিখছো, ঠিক আছে, অশোকের ধর্ম সম্পর্কে লিখছো, বা ওখানে তোমার ধরো বৌদ্ধ সঙ্গীতে যেগুলো আসছে, যে ঠিক আছে, তো সেগুলো কোথায় আসছে এবং অশোকের এরিয়া কত দূর ছিল, তখন তুমি যখন লিখছো তার সাথে সাথে নিচে ম্যাপে একে দেখিয়ে দেওয়া দরকার যে হ্যাঁ এখান থেকে এই অবধি তোমার এখানে অশোকের এরিয়া ছিল। কোয়ালিটি বোঝা যাচ্ছে কিভাবে আসছে? বিউটি, মিনাজুল, সৌম্য, বলো। কোয়ালিটি, আমি দেখো কোয়ালিটি বাড়ানোর সিস্টেম বোঝো। আর স্যার এগুলো কিভাবে আসবে? এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আসবে, তাছাড়া কিন্তু অন্য কোনো সিস্টেম নেই। ওকে, ডিফারেন্সটা বোঝা গেল বিপ্লব, বলো। সৌম্য, আমি ওর জন্য এক্সাম্পল দিয়ে দিয়ে বলছি, যাতে জিনিসগুলো তোমরা ডাইরেক্ট কানেক্ট করতে পারো জিনিসটা, যে কোন কোন ভাবে কোন কোন ব্যাপারটা আসছে বা কি কি বৃত্তান্ত, ডিফারেন্সটা কি আসছে এর। ধরো এখন উমেন ইস্যু নিয়ে এখন নিউজে খুব চলছে, ঠিক আছে, সোসাইটিতে। তো এখন উমেন, ধরো এনশিয়েন্ট টাইমে আমাদের ভারতে আহ মেয়েদের অবস্থা কেমন ছিল, তারপরে পরবর্তীকালে কি কি চেঞ্জ আসছে, তারপর মুসলিম শাসনের ফলে কি চেঞ্জ আসছে, কন্টিনিউয়াসলি এই যে যে ব্যাপারগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেই যেগুলো কি কি চেঞ্জ আসছে তার উদাহরণ সহ তুমি সেই বললে ধরো গার্গী, মৈত্রেয়ী, ঠিক আছে, যে যে তোমার যে যেগুলো আসছে, তো এনশিয়েন্ট টাইমে যে সকল বিদুষী মহিলারা ছিলেন, তো তাদের সম্পর্কে লেখা কন্টিনিউয়াসলি তোমার দরকার। সোসাইটিতে মেয়েদের অবস্থান সম্পর্কে সেগুলো তুমি এখানে শো আপ করলে। তারপরে আস্তে আস্তে ড্রাস্টিক্যালি তোমার আস্তে আস্তে কিভাবে সেগুলো চেঞ্জ হচ্ছে পরবর্তী বৈদিক যুগ থেকে। তারপর ইসলামিক শাসন এখানে আসার পরে আরো কি ড্রাস্টিক্যালি আমরা সেগুলো চেঞ্জ দেখতে পাচ্ছি। ড্রেস কোড থেকে শুরু করে সবকিছুতে কন্টিনিউয়াসলি কি কি আলাদা পুরোপুরি চেঞ্জ আসছে, তো এই জিনিসগুলো টু দা পয়েন্টে তোমার এখানে অ্যান্সারে শো করতে হবে, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু তোমার এখানে দরকার। ওকে, তো সেই পার্টটা এইভাবে কিন্তু পরপর তুমি ফোকাস করো, এগুলো রাইটিং এ তুমি নিয়ে আসবে। সিস্টেম বোঝার চেষ্টা করো। কারণ দেখো তুমি যখনই সিস্টেমটা বুঝতে পারবে না সৌম্য, মিনাজুল, বিউটি, তো তখন তাহলে বিপ্লব যে টাইপেরই কোশ্চেন দিক না কেন, তুমি তখন সেই জিনিসটা সেইভাবে করতে পারবে। কারণ তাহলে এখানে এদিক ওদিক দিয়ে ডাটা এদিক ওদিক ধার করতে হবে না, সেরকম না। তুমি যখন সিস্টেমটা প্যাটার্নটা বুঝতে পারো যে কোন কোন ভাবে আমার সেই জিনিসটা আর্টিকুলেট করা দরকার, যাতে আমি অন্য জনের থেকে আমি ইউনিক করতে পারি আমার লেখাটা। আর ইউনিক করলে তোমার এখানে নাম্বার আসবে। নাহলে হিস্ট্রি তো সবাই লিখছে, সবাই তো একই বই পড়ছে, তোমাকে কিসের জন্য আমি নাম্বার দেবো? তাই না? তো তাহলে তোমার প্রেজেন্টেশন স্কিলের জন্য আমি নাম্বার দেবো। তো সেইভাবে তুমি যখন এখানে প্রেজেন্ট করছো, সময় বুঝতে পারলে, পরপর তুমি এখানে প্র্যাকটিস করবে, আমাকে করো। ধরো যাদবপুরে কোয়েশ্চেন তুমি করলে, ঠিক আছে, ওখানে না হয় তো স্যার ওখানে তো এমসিকিউ আছে, তো যে এমসিকিউ থাকুক না কেন, তুমি বেসিক্যালি সেগুলো করে আমাকে সেন্ড করো, আমাকে দেখাও। তাহলে আমি বুঝতে পারবো যে তুমি প্র্যাকটিস করছো কি করছো না, তাই না? তো সেই জিনিসটা দরকার, কারণ এখানে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, ঠিক আছে। আর আমি তোমাদের সিস্টেম আমি বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবে হবে না। জিনিসটা প্লিজ বোঝার চেষ্টা করো সবাই তোমরা। তারপর ধরো এখানে পরপর যে যেগুলো এই অ্যানশিয়েন্ট টাইমে আমি কথা বললাম, ধরো মেহগার আর হরপ্পা সভ্যতা, তো সেগুলো কোন কোন জায়গা থেকে আসছে, সেগুলো কি কি বৈশিষ্ট্যগুলো আছে, এক্স্যাক্টলি তাদের লোকেশন কি, কোন কোন টাইমে কিভাবে সেই জিনিসগুলো ধ্বংস হয়ে গেছে, এবং সেগুলো থেকে আমরা কি কি জানতে পারছি। তো টু দা পয়েন্টে তোমার সেই হিসাবে কিন্তু খেলা খাতে হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আবার নিউজেও তোমার সেই হিসাবে চলছে। তো তার জন্য সেই ব্যাপারটা তোমার এখানে খেয়াল রাখা দরকার, যে কি কি টাইমে আমাদের ড্রাস্টিক্যালি কি কি আমরা চেঞ্জ দেখতে পেরেছি সময়ের সাথে সাথে, সেটা বিভিন্নতাটা কি কিভাবে এসছে। তো এই পার্টটা আমাদের কিন্তু ফোকাস করতে হবে। আর সাথে সাথে তোমার ম্যাপ সহ বা ছবি সহ দেখিয়ে দাও। সাপোজ আমি বলতে স্যার ম্যাপ সহ ছবি সহ মানে কি, আমি তো সবসময় বুঝতে পারছি না, আমি তো গ্রাজুয়েশন যখন করেছি আমি তো তখন ম্যাপ ট্যাপ কিছু আঁকিনি, তাহলে আপনি এখানে কি বলছেন আমি বুঝতে পারছি না। ওকে, অ্যান্সার হচ্ছে, ধরো সাপোজ তোমার মেহেরগড় সভ্যতা সম্পর্কে এখানে আসছে, তোমার অ্যানসিয়েন্ট টাইমের তোমার কোনো হিস্ট্রি পার্ট হলো, তো তুমি মেহেরগড় সভ্যতা লিখছো, তার কন্টিনিউয়াস যখন বৈশিষ্ট্য দিয়ে লাস্টে গিয়ে এখানে ম্যাপ এঁকে দাও যে এখানে মেহেরগড় সভ্যতা এই জায়গা থেকে এই অব্দি বিস্তৃত ছিল। মানে এক্সামিনারে বোঝানো দরকার যে আমি কিন্তু জানি।
ঠিক আছে, তো সেই জন্য তুমি কিন্তু ডাইরেক্ট ম্যাপটা একে তুমি কন্টিনিউয়াসলি মেহেরগড় সভ্যতা এই জায়গায় এই অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা এখানে ছিল, তো সেই পার্টটা এখানে আমাদের শো করতে হবে। ঠিক আছে, তারপর সেই জায়গায় কি কি নাম ছিল, ধরো তোমার ব্রহ্মপুত্র নদ আসছে, তোমার এখানে গঙ্গা নদী, যমুনা, ঠিক আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, ঠিক আছে। তো এই যে পার্ট গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর ধোলাবুড়ি আর যে সকল জায়গায়, গুজরাটের লোথাল ও পুরো প্রাকৃতিক বন্দর দেখো, পুরো হাজার হাজার বছরের পুরনো, ঠিক আছে, যেটা কি আমাদের গুজরাটের লোথাল। ঠিক আছে, তো দেখো গুজরাটে তো সেই পার্ট গুলো কিন্তু আমাদের রয়েছে কন্টিনিউয়াসলি। তো এইভাবে তুমি সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে টু দা পয়েন্টে খেয়াল রাখতে হবে। দেখো এই যে মেহেরগড় সভ্যতা এখানে বলা হচ্ছে যে আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 4000 অব্দে নাগাদ কুমারের ঘুরন্ত চাকার প্রচলন কিন্তু ঘটে। মানে কি, আজ থেকে ঠিক 6000 বছর আগে কিন্তু এই যে কুমোরের চাকায় যে ঘুরিয়ে ঘুরিয়ে এই জিনিসগুলো কিন্তু ব্যবহার হওয়া শুরু হয়। তো এই যে ছোট ছোট যে ডাটা গুলো, এই জিনিসগুলো তুমি যখন দিয়ে তার নিচে আন্ডারলাইন করে দেবে, এক্সামিনার বুঝতে পারবে যে এখানে এসে ডাটাটা জানে ক্যান্ডিডেটটা। বিপ্লব, বোঝা যাচ্ছে কোয়ালিটি অ্যান্সার কিভাবে লিখতে হয়? যা যা বলছি খাতায় লেখো, ঠিক আছে, সিস্টেম বোঝো। আর দেখো তুমি, দেখো এই জিনিসটা পুরো মাথা থেকে বাদ দিয়ে নাও যে হ্যাঁ স্যার এন্ট্রান্সের জন্য কি ইম্পর্টেন্ট আছে বা কি সাজেশন করবো, ওইসব জিনিস কিন্তু এখানে হবে না। এন্ট্রান্সের কোনো কিন্তু এ হয় না এইসব জিনিস, তো তার জন্য এই জিনিসটা কিন্তু মাথায় মানবে না। পুরো সিলেবাস আমাদের পড়তে হবে, পুরো টপিক সবগুলোতে সমান ফোকাস করতে হবে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি মাথায় থাকে বের করে দাও এখনই। ঠিক আছে, সৌম্য, বিউটি, মিনাজুল, বোঝাতে পারলাম আমি, বলো ব্যাপারটা। তারপর দেখো এই যে হরপ্পা সভ্যতা আসছে, তো হরপ্পা সভ্যতা সম্পর্কে তোমার এখানে টু দা পয়েন্টে সেই জিনিসগুলো দেখানো, বা সিন্ধু সভ্যতা রিলেটেড তোমার এখানে আমাদের কোশ্চেন এলো, আসতেই পারে সিন্ধু সভ্যতা রিলেটেড কোশ্চেন, তাহলে তোমার সেখানে ম্যাপে হিসাবে টু দা পয়েন্টে তোমার এখানে দেখা কারণ দরকার, যে কোন কোন জায়গায় কি কি আসছে। তোমার দেখো এই যে ভাওয়ালপুর, কোটাদিজি, চানহু দারো, ঠিক আছে, আমিরি, করাচি, কালীবঙ্গল, ঠিক আছে। তো এই যে জায়গাগুলো রয়েছে, তো সেখানে লোথাল, রংপুর আসছে, তো এখানে এক্সাক্ট জায়গাগুলো তোমার এখানে ম্যাপে শো করা দরকার। তো এগুলো তো আমি প্র্যাকটিসের মাধ্যমে সব পর আসবে, গুগল করলে তুমি সব এখানে পেয়ে যাবে ম্যাপ সহ। আর তারপর তো সেই হিসাবে আমি বললাম যে ম্যাপটা কিনতে, আর সেগুলো মাঝে মাঝে চোখ বুলাবে। সৌম্য, বুঝতে পারলে? সৌম্য, বিউটি, ম্যাপে কিন্তু চোখ বুলাবে মাঝে মাঝে, যে কোন কোন জায়গায় কিসের কথা মানে ডিসকাস করা হচ্ছে। তাহলে সেই সাথে রিলেটেড যখনই তোমার কোশ্চেন আসবে তার সাথে রিলেটেড তুমি ম্যাপটা এখানে নিচে শো করবে। তো স্যার ম্যাপ আমি কি পেন দিয়ে আঁকবো? না, ম্যাপ আঁকবে কি দিয়ে? 2B পেন্সিল। ঠিক আছে স্যার, কোন কোম্পানি? অপসরা প্লাটিনা। ওকে, বিউটি, মিনাজুল, ক্লিয়ার? সৌম্য, কিছু বলো, না হলে আমি কি করে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে মিনাজুল, বুঝতে পারছি। বিপ্লব, যা যা বলছি লিখে রাখো, তোমার ফার্স্ট ক্লাস যেহেতু, তুমি যা যা বলছি তোমার সব নতুন মনে হতে পারে, তুমি তার জন্য সব লিখে রেখে সেগুলো চোখ বুজে কিন্তু ফলো করতে হবে। কিন্তু এর কোনো কিন্তু ব্যতিক্রম নেই, বেশি বুঝলে সমস্যা। ঠিক আছে, এন্ট্রান্স হচ্ছে সিস্টেমেটিক একটা প্রসিডিওর, তো এখানে বেশি বুঝলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, তো সেই পার্টটা হচ্ছে সিস্টেমেটিক গতিতে, তোমার সিস্টেমেটিক ওয়েতে এগো, সাকসেস আসবে। বেশি বুঝলেই সমস্যা। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। তো সেই পার্টগুলো কিন্তু খেয়াল রাখবে। আর নিজে ফাঁকি দিলে নিজে ফাঁকিতে পড়বে, এখানে কিছু করার নেই। দেখো আমি তোমাদের হেল্প করতে পারি যে হ্যাঁ এইভাবে এইভাবে করতে হবে, এইভাবে কোনো যাবে না, কিন্তু তুমি যদি রেগুলার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কিছু করার নেই, তাই না? বুঝতে পারলে? তো সেই পার্টটা রয়েছে। ঠিক আছে বিউটি, ক্লিয়ার? আমি একজন নাগরিক, আমি কাজকর্ম নিয়ে থাকি। আমার কাউন্সিলরের জেলা আপনার আছে। বুঝতে পারলে বিউটি? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো এই পার্টটা কিন্তু খেয়াল রাখা দরকার। ধরো তুমি, আমি সাপোজ বলছি যে নগর পরিকল্পনা, নগর পরিকল্পনা সম্পর্কে এলো, তো সেই নগর পরিকল্পনা সম্পর্কে তোমার টু দা পয়েন্ট এখানে পয়েন্ট ওয়াইজ লেখা দরকার, যে ওই যে স্নানাগার ছিল আমাদের, সুন্দর পরিষ্কার, তোমার যে ব্যবস্থা ছিল, যে ড্রেনের অবস্থান এবং সেগুলো যে মাপগুলো, যে জিনিসগুলো তোমার টু দা পয়েন্ট এখানে শো করা দরকার এক্স্যাক্টলি। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো এই যে আসবে তা কিন্তু না, কিন্তু বেসিক্যালি তোমার প্রেজেন্টেশন যে ফর্মুলা, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে শো করতে হবে ভাই, ব্যাপারটা দুইটু বুঝতে পারলে জিনিসটা? তো সেই পার্টে তোমার কিন্তু পয়েন্ট ওয়াইজ এখানে লেখা দরকার। দেখো এই যে যেরকম রয়েছে, সাপোজ মনে করো, দেখো আমাদের গ্রাজুয়েশনের বইতে রয়েছে না, যে এই যে হরপ্পা এক একটা শস্যাগার পাওয়া গিয়েছে যার পরিমাণ 200 ফুট ইন্টু 150 ফুট। ঠিক আছে, যেখানে তোমার দুর্দিনের জন্য এখানে রাখা থাকতো, মানে ব্যাংকের মতো সেটা অনেকটা কাজ করতো, তাই না? তারপর দেখো আমরা মহেঞ্জোদারোতে 108 ফুট, 180 ফুট ইন্টু 108 ফুট স্নানাগার পেয়েছি আমরা। ঠিক আছে, তারপরে জলাধার ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া,
9 ফুট গভীর। তো এই যে টু দা পয়েন্টের ডিটেলস তোমার দেওয়া রয়েছে তোমার এখানে নগর পরিকল্পনা, তো যে এইভাবে টু দা পয়েন্টে পয়েন্ট ওয়াইজ লিখবে তো তাহলে সেই হিসাবে থাকবে তার কন্টিনিউয়াসলি। তুমি যখন এখানে পয়েন্ট ওয়াইজ টু দা পয়েন্ট লিখছো নগর পরিকল্পনার সময়, কারণ একটা হিউজ ইম্পর্টেন্ট জিনিস না এনসিয়েন্ট টাইমের আমাদের মহেঞ্জোদারো আমাদের হিস্ট্রি। ঠিক আছে, কারণ দেখো এখন বিভিন্ন টাইপের খনন চলছে আমাদের সারা দেশ সহ বিভিন্ন জায়গাতে। ওকে, তো বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিসগুলো এখানে ব্যাকগ্রাউন্ডে দেখার জন্য, তো তাহলে দেখো এই জিনিসটা অটোমেটিক্যালি তোমার ইম্পর্টেন্স হয়ে আসছে, যেহেতু এখন নিউজে চলছে কন্টিনিউয়াসলি, তাই না? তো তাহলে তার সাথে যে সকল ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে তোমার অ্যান্সারে কিন্তু সেই সেভাবে নামানো দরকার। এক্সাম্পলটা বোঝা গেল মিনাজুল, বিউটি, সৌম্য, বিপ্লব, বলো। টু দা পয়েন্টে করা, সেই পার্টটা আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা বুঝতে পারলে কিনা বলো। ওকে, মিনহাজুল বুঝতে পারছি, বিপ্লব বলো বুঝতে পারলে আমি কি বললাম। ওই জন্য আমি তোমাদের ধরো সব সাইজ ধরে বললাম। তো ধরো তুমি যখন এখানে এনশিয়েন্ট টাইমে আমাদের যে নগর পরিকল্পনা ছিল, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, যেটা আমাদের কন্টিনিউয়াসলি আমাদের সিলেবাসে রয়েছে, একটা হিউজ ইম্পর্টেন্ট জিনিস। তো যখন তুমি সেই সবকে ধরো এখানে তোমার সাপোজ যে রাইটে ব্রড নোট বা এসে টাইপ এসে রিলেটেড তোমার যে নগর মহেঞ্জোদারো তোমার সিটি প্ল্যান, ঠিক আছে, তো এই হিসাবে তোমার কোশ্চেন, তো তার সাথে সাথে তোমার কন্টিনিউয়াসলি পয়েন্টে যেখানে লিখতে হবে, আর এখানে টু দা পয়েন্টে এক্সাক্ট ডাটা সহ। ওই যে স্নানাগারের কথা আমি বললাম, শস্যাগারের কথা আমি বললাম, যেটা ব্যাংক হিসেবে কাজ করতো, ঠিক আছে, যে পয়ঃপ্রণালী ব্যবস্থা আমরা যেরকম শিখেছি, এবং সেখানে হাইওয়ের মতো ব্যবস্থা ছিল, মানে এক জায়গা থেকে অটোমেটিক্যালি কিন্তু সেটা রাস্তা পরিষ্কার মতো অবস্থা ছিল, যাতে একদিক থেকে জোরে হাওয়া হলে রাস্তাগুলো এতই বৃহৎ এবং বড় ছিল, কন্টিনিউয়াসলি একবার হাওয়াতে সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এক একটা ধরো দোতলার বাড়ির অবস্থান আমরা কিন্তু দেখেছি, তাই না? এবং সেখানে রাস্তার দিকে তোমার জানলা তাক করা থাকতো, মনে আছে যে যে পয়েন্ট গুলো খেয়াল পড়ছে, খেয়াল পড়ছে জিনিসগুলো বিপ্লব, সৌম্য? এগুলো কিন্তু সবই আমাদের কিন্তু ছিল আমাদের ওই টাইম হিস্ট্রিতে, মানে এখানকার হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনা, তাই না? তো সেই পার্টটা খেয়াল আছে, তো এইভাবে পয়েন্ট ওয়াইজ তোমার কিন্তু এখানে শো করা দরকার। এইভাবে এ করবে, নাম্বার কিন্তু সেই হিসাবে তারপরে এ হবে। কারণ এখানে কিন্তু এই দেখো এইসব জিনিস কিন্তু বানানোর কোনো জিনিস না, হয় তুমি জানো নয় জানো না, জানলে ঠিকঠাক নাম্বার পাবে, না হলে কিন্তু ঠিকঠাক পাবে না। বোঝা গেল আমার এক্সাম্পলটা? মিনাজুল, বিউটি, সৌম্য, বলো, বিপ্লব। আচ্ছা, কোনো কোয়েশ্চেন নেই আর কি, তাই যাই হোক, তার মানে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো তোমার কিন্তু আর্টিকুলেট করতে হবে। আমি তার জন্য তোমাদের টু দা পয়েন্টে ধরে ধরে আমি দেখাচ্ছি যে কি কিভাবে আমাদের করা দরকার। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবে। তারপর আমি তো বৈদিক সভ্যতা একটু আগে আমি তোমাদের ডিটেলস বললাম যে বেসিক্যালি কি কিভাবে আমাদের সেই জিনিসগুলো ফোকাস করতে হবে। তো এইভাবে কিন্তু পয়েন্ট ওয়াইজ তুমি সেই জিনিসগুলো করাবে বা করবে বাড়িতে বসে, ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে, কারণ দেখো সিলেবাস অলরেডি আমাদের বেসিক্যালি তোমাদের অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে, এখন সিলেবাসে তোমার সিস্টেমেটিক ওয়েতে এইভাবে রিভিশনটা দিতে হবে, ঠিক আছে? আর যখনই যেটা পড়বে লিখবে এবং সেই হিসাবে কন্টিনিউয়াসলি তারপরে আমাকে সেগুলো দেখাবে। কবে? সারা সপ্তাহ ধরে যা যা তুমি লিখলে বিপ্লব, কন্টিনিউয়াসলি সেগুলো লিস্ট করে রাখলে, ওই যে এ4 সাইজে আমি তোমাকে সেগুলো দেখিয়ে দিয়েছি, তারপরে সেই জিনিসগুলো লিখে তোমার বেসিক্যালি আবার রোববার রাত্রে পাঠাবে। কি করে? লেখার পর সেগুলো ছবি তুলবে মোবাইলে, দেন হচ্ছে সেটা আমাদের বেসিক্যালি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, দেখবো আমাদের যে সোমবার যে ক্লাস আছে আমাদের কন্টিনিউয়াসলি সেগুলো নিয়ে ডিটেলে আমরা কিন্তু কভার করবো, কোথায় কি কি প্রবলেম হচ্ছে, কি কি তোমার চেঞ্জ করা দরকার, সেগুলো ধরে ধরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু টোটাল গুলো কিন্তু এগোতে হবে, ঠিক আছে? যত দ্রুত তুমি যত রিভিশন করতে পারবে তত তোমার সুবিধা হবে আলটিমেটলি। সৌম্য বুঝতে পারলে? মিনহাজুল, বিউটি, সৌম্য, বলো, বিপ্লব। দেখো যেরকম আরেকটা টপিক হচ্ছে তোমার বৌদ্ধ, গৌতম বুদ্ধ সম্পর্কিত বা বুদ্ধিজম, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের না এনশিয়েন্ট টাইমে। তো তার সাথে রিলেটেড কোশ্চেন কোনো না কোনো ভাবে তোমার যেগুলো মাঝে মাঝে আসতে থাকে। তো বুদ্ধিজম কবে থেকে স্টার্ট হচ্ছে তোমার বেসিক্যালি, কোন কোন টাইমে কি কি এসছে, গৌতম বুদ্ধের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সহ তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে, কি কি ড্রাস্টিক্যালি আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মে, কোন কোন টাইমে আস্তে আস্তে স্প্রেড হচ্ছে সারা দেশে ইন্ডিয়া থেকে, এবং আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশে কি কিভাবে সেগুলো গেছে, কোন ওরিয়েন্টেডে গেছে, ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে, যেরকম দেখো বোধি ধর্মের মাধ্যমে আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম সহ তোমার বেসিক্যালি কিন্তু সব প্রচুর জিনিস কিন্তু আস্তে আস্তে চীন সহ পৃথিবীর এশিয়ান কান্ট্রিতে বিভিন্ন সময় ছড়াতে থাকে, তাই না? বোধি ধর্মের মাধ্যমে মনে আছে সেই জিনিসগুলো। তো সেই পার্টগুলো এগুলো তুমি যদি খেয়াল না থাকে তো তাহলে তো প্রবলেম। টু দা পয়েন্টে ভাবে লিখতে হবে। ওকে, যার মাধ্যমে ওই যে মনে আছে যে আমাদের দেশ থেকে যে কালারি পায়েতু, ঠিক আছে, যেটা কেরালায় তৈরি হচ্ছে, তো সেই কালারি পায়েতু কোথায় যায়? বেসিক্যালি এইভাবে গেছে চায়নাতে। তারপরে চায়না নিজের ব্র্যান্ডিং করে কুংফু নামে সেটা চালিয়ে দিয়েছে, এবং সেটা কার মাধ্যমে গেছে? বোধি ধর্মনের মাধ্যমে, মনে আছে? তো সেই যে যে জিনিসগুলো, এই যে যে ফ্যাক্ট গুলো, তুমি যদি সেই জিনিসগুলো না লেখো তুমি কি করে আশা করবে যে তুমি নাম্বার আসবে ঠিকঠাক, তাই না? তো সেই পার্টটা রয়েছে কিন্তু, ঠিক আছে, যেটা এখন ধরো ওই যে কুংফু নামে তারা চালায়।
ঠিক আছে, কিন্তু এতে মাদার অফ অল মার্শাল আর্ট হচ্ছে তোমার কালারি পায়াতু, ঠিক আছে, সেটা কোথা থেকে আসছে, কেলারা থেকে, এবং সেটা কে নিয়ে যায়, বোধি ধর্ম হচ্ছে ভারত থেকে নিয়ে যায় কোথায়, সেন্ট্রাল এশিয়া সহ, চায়না সহ পৃথিবীর অন্যান্য দেশে। যেটা নিয়ে সিম্পল একটা তোমার একটা মুভিও আছে, তুমি চেন্নাই ভার্সেস চায়না যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, ওইটা নিয়েই হচ্ছে তোমার এটা তার উদাহরণ আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই যে যেভাবে যে কনটেক্সট গুলো আসছে, তো সেইভাবে কনটেক্সট গুলো এভাবে কিন্তু নামাতে হবে আমাদের, মানে অ্যান্সার শিটে। বিপ্লব, ক্লিয়ার জিনিসটা? এক্সাম্পলটা সৌম্য, বুঝতে পারলে? বিউটি, মিনাজুল, বলো, বোঝা গেল তো? সেই সেই পার্টটা কিন্তু রয়েছে আমাদের এখানে কোশ্চেন অ্যান্সার। তো কোশ্চেন অ্যান্সার এইভাবে কিন্তু তুমি সেই হিসাবে কিন্তু করতে হবে। দেখো, এটা সেমিস্টারের এক্সাম না বা স্কুলের এক্সাম না যে 5টা কোশ্চেন আমি বলে দিলাম তার মধ্যে 4টে আসবে। এইসব স্কিম তোমার, এইসব স্কিম বা ওইভাবে তুমি যদি ভাবো তাহলে কিন্তু প্রবলেম। ওটা এইসব জিনিস এন্ট্রান্স এক্সামে হয় না, এন্ট্রান্স এক্সামে পুরো সব কভার করতে হবে, স্ট্র্যাটেজি বোঝার চেষ্টা করো, স্ট্র্যাটেজি ফলো করো, তাহলেই চান্স পাবে, নাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, যা যা বলছি অক্ষরে অক্ষরে পালন করো, এবং সেগুলো লিখে রাখো, যদি মনে না থাকে লিখে রাখো যে হ্যাঁ স্যার আমাকে এই জিনিসগুলো প্রত্যেকদিন করতে বলেছে, তো সেই হিসাবে পড়ো, এর অন্যথা করলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, লোকজন খালি খালি চান্স পাচ্ছে না। আর নিশ্চয়ই আমাদের রেজাল্ট তুমি নিশ্চয়ই দেখেছো, তাই না? তো সেই পার্টটা রয়েছে, এর কিন্তু কোনো এ করলে সমস্যা না। আচ্ছা ও, আচ্ছা ওর কানেকশনের প্রবলেম, যাই হোক। ওকে, মিনহাজুল, বিউটি, সৌম্য, বিপ্লব, তো বলো এবার তোমাদের আর কার কার কি কি কনফিউশন আছে বা কি কি প্রবলেম হচ্ছে আমাকে বলো, বা যদি কোনো কোয়ারি থাকে আমাকে বলো। সৌম্য, বিউটি, মিনহাজুল, কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, বুঝতে না পারলে বলো। মণিমা, স্পিকারে বলবো, স্পিকারে বলো, বা টাইপ করে যা খুশি বলো, আমাকে কোনো সমস্যা নেই। আমি এই করে বলে দিলাম যে 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 জিনিসগুলো এখানে কোথাও যে যে ভেদিক টাইমে, যেটা যেটা মনে মনে হয় যে ভেদিক টাইমে, বা তোমার এখানে ধরো লেটার ভেদিক পিরিয়ড, যখনই তুমি করছো লেটার ভেদিক পিরিয়ড, ভেদিক পিরিয়ড PRIOD মানে পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে। তারপর পরবর্তীকালে আমাদের যে 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 পার্ট গুলো আসছে পরপর, দেখো যে কম্পিউটার এম্পায়ার আসছে, যা যা যখন যে 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 পার্ট গুলো আমরা করছি, বা ধরো যে আমরা ধরো এনশিয়েন্ট পার্ট যখন আমরা করছি, ঠিক আছে, তো এইভাবে টোটাল ভাগ ভাগ করে নেবে যে হ্যাঁ আমি যখন এই এই পার্ট গুলো এখন করছি, এই পার্টে এই টপিক গুলো আসছে পরপর আমার। না স্যার, সম্ভব নেই স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার বলো তাহলে তোমার বেসিক্যালি বিপ্লব বলো, বিউটি, বিউটি বলো, বিউটি তো কিছু বললো না। হ্যাঁ বিউটি বলো, সিস্টেম বোঝার চেষ্টা করো, রিদমে ঢোকো, ঠিক আছে, না হলে কিন্তু সমস্যায় পড়বে, মানে করতে পারবে না। ঠিক আছে, কারণ সবকিছু একটা ছাঁচ রয়েছে, তো এটা হচ্ছে এগুলো ছাঁচ, ছাঁচ তো বোঝো তাই না, তো সেই ছাঁচের মধ্যে কিন্তু নিজেকে গড়ে নিয়ে তুলতে হবে, নাহলে কোনোভাবে হবে না। প্রপার ডেডিকেশন এবং ফুল আল্ট্রা ফোকাস দরকার। যে কিরকম দেখো, আমার এখানে যাদবপুরে সিট লাগবে, কার কোথায় জন্ম হচ্ছে, কার মৃত্যু, কার শ্রাদ্ধ হচ্ছে, কার বিয়ে হচ্ছে, আমার কোনো যায় আসে না। এই টাইপের ডেডিকেশন এখানে দরকার, এবং কন্টিনিউয়াসলি সেই হিসাবে আমি বাড়ির রুটিন করছি, এবং সেই রুটিন বড় করে আমি দেয়ালে টানিয়েছি। তো সেই টপ রুটিন আমার কন্টিনিউয়াসলি ফলো করতে হবে, যে আমার এখানে ফুল যে সিলেবাস আছে আমার কভার করতে হবে, এবং এইভাবে স্যারের কাছে আমি ক্লাস করেছি, সেই সেইভাবে বলেছে, এবং কন্টিনিউয়াসলি সেভাবে রেগুলার কিন্তু লেখা প্র্যাকটিস করা, এইভাবে জিনিসগুলো কিন্তু এই টাইপের অ্যাটিটিউড এখানে দরকার, না হলে কিন্তু সমস্যা। ঠিক আছে, কিন্তু এর কিন্তু কোনো বিকল্প নেই। বিপ্লব, বোঝাতে পারলাম আমি ব্যাপারটা? নাহলে কিন্তু হ্যাঁ ওকে ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিউটি, ওকে ওকে। বিপ্লব বলো, তুমি তো কিছুই বলছো না, বুঝতে পারছো কোনো প্রবলেম হচ্ছে কি? কনফিউশন থাকে বলো। সিস্টেম বলো তো, সিস্টেম কিন্তু সেই হিসেবে কন্টিনিউয়াসলি ফলো করতে হবে, নাহলে কিন্তু এর কোনো বিকল্প নেই। বিউটি, ঠিক আছে বিউটি, তো বিউটি লেখাগুলো আমাকে আবার আবার সেন্ড করো, ঠিক আছে, যে তুমি যা যা করেছো বেসিক্যালি লাস্ট উইকে, তো হোয়াটসঅ্যাপে আমাকে এ করো। ঠিক আছে, আর কোশ্চেন গুলো আমি আশা করি তোমরা সবাই প্রিন্ট আউট করে নিয়েছো, তাই না? তো সেই হিসাবে কিন্তু এই জিনিসগুলো করতে হবে। আচ্ছা বিপ্লব, বিপ্লব শুনতে পাচ্ছো বলছি? হ্যাঁ শুনতে তো পাচ্ছ, এখানে পুরো তুমি লাইনে রয়েছো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা কোনো কনফিউশন নেই তোমার, ঠিক আছে, তো সেই পার্টটা এইভাবে কিন্তু করতে হবে আমাদের। ওকে, তারপর সাপোজ ধরো হর্ষঙ্ক বংশ, খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের, তাই না? তো যেখান থেকে হর্ষাব্দ তোমার বেসিক্যালি এখানে আমাদের স্টার্ট করা হচ্ছে, আমাদের সেই হিসাবে আমাদের হিস্ট্রিতে কন্টিনিউয়াসলি খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো ধরো তুমি যখন এখানে করছো, যে সেই সময় আমাদের কি কি টাইমে আমরা কি কি চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, অজাত শত্রু কথা এবং পুনিকের কথা, ঠিক আছে, তারপর যে যে বংশগুলো পরপর আসছে, তো স্যার আমাকে সব বংশ ধরে এভাবে পরপর মনে রাখতে হবে? তো দেখো মেইন মেইন যে জিনিসগুলো রয়েছে আমাদের, মেইন মেইন যে সাম্রাজ্যগুলো রয়েছে সেই সেই জিনিসের উপর ফোকাস করা দরকার। কন্টিনিউয়াসলি এ টু জেড তোমার অত দেখার মোটামুটি অত দরকার নেই, কিন্তু মেইন মেইন যে জিনিসগুলো রয়েছে, ডাইনেস্টি গুলো আসছে, তো সেই সেই জিনিসগুলো ফোকাস করতে হবে, কারণ ওভারঅল যখনই কোশ্চেনটা আসবে দেখবে তুমি
ওভারঅল একটা তোমার বেস করে আসে, ঠিক আছে? তো টু দা পয়েন্ট ওইভাবে তোমার জেনারেলি আসে না আমাদের যে যাদবপুরে যে এন্ট্রান্স রয়েছে, ঠিক আছে? তো তার জন্য তুমি যখন এক একটা সাম্রাজ্য ধরে করবে তোমার মোটামুটি তাতে হয়ে যাবে, ঠিক আছে? ধরো সাপোজ আমি বলছি যে বেসিক্যালি তুমি এখানে ধরো মগধের যে উত্থান রয়েছে, ঠিক আছে? তো সেই পার্থে তুমি যখন করছো, ওকে, যে ষোড়শ মহাজনপদ এলো, যেটা আমরা কথা বলছিলাম, তো তারপরে তুমি সেই হিসাবে তুমি সেই ট্র্যাডিশনটা তুমি বেসিক্যালি ফোকাস করো। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার আমি ক্লাসটা লিভ করছি, আমার শরীরটা খুব একটা ভালো নেই। আচ্ছা, কি হয়েছে তোমার মিনাজ? কোনো প্রবলেম? শরীর খারাপ? কি হয়েছে? জ্বর ছিল স্যার। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এ করে নাও, ঠিক আছে? আর যে যেভাবে বললাম তুমি তো শুনে নোট করে নিয়েছো, ওইভাবে করতে থেকো, ঠিক আছে? ঠিক আছে, তুমি তাহলে ঠিক আছে ক্লাস থেকে তাহলে এ করো, সমস্যা নেই। ওকে, যখন জ্বর এসছে তাহলে ঠিক আছে, ঠিক আছে? যে যেভাবে বললাম ওইগুলো কিন্তু ফোকাস করে সেভাবে কিন্তু লেখা শুরু করো, ঠিক আছে? বা প্র্যাকটিস করো আর কি সেভাবে, তাই সেটা বলছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একদম একদম লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ রেগুলার লেখা প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের, যেটা আমি বারবার এই কথাটা বলছি। ওকে, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, গেল। আচ্ছা বিপ্লব বলো এবার। সৌম্য বলো, যদি নেই বুঝতে পারছি। সৌম্য বিউটি, ওকে। তো এই পার্টটা কিন্তু তো আমাদের এভাবে ফোকাস করতে হবে। আর ধরো যে যে পার্টটা, ধরো যখন তুমি এখন এই পার্টটা লিখছো, ধরো কোনো হিস্টোরিয়ান কি কি বলছে সেই জিনিসটা ধরো তুমি কিন্তু এখানে তোমার মেনশন করবে, ঠিক আছে? মানে ধরো আমরা ইন্ট্রোডাকশন লিখছি, বডি লিখছি, কনক্লুশন লিখছি, তারপরে ধরো কোনো হিস্টোরিয়ান বা ঐতিহাসিক ওই টপিক নিয়ে কোন জিনিসটা বলছেন, তো সেই জিনিসটা তোমার এখানে ইনক্লুড করা দরকার। তো ধরো তুমি যখন আমাদের এখানে গ্রাজুয়েশনের বইগুলো তুমি পড়ছো, তুমি দেখবে প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু ডিসকাস করা রয়েছে, যে ধরো কোনো হিস্টোরিয়ান সম্পর্কে কি ভাবছেন, বা এখানে একটা পয়েন্ট থাকে যে এই ধরো এখানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, ঠিক আছে? তো আমরা ধরো ইরফান হাবিবের মতে, তো এই যে যে ব্যাপারগুলো রয়েছে, তো তখন তুমি সেই জিনিসটা মাঝে মাঝে কিন্তু ইনক্লুড করে দাও, তাহলে এক্সামিনে বুঝতে পারবে বেসিক্যালি যে হ্যাঁ এখানে এই জানে জিনিসটা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আর্টিকুলেট করতে হবে আমাদের অ্যান্সারটা। সৌম্য পয়েন্টটা বোঝা গেল? বিউটি কি বললাম আমি? তো তার ওই পয়েন্টটা কিন্তু তুমি সেই হিসাবে মেনশন করবে, ওকে? আর ধরো কোনো ধরনের আমরা কোনো লিপির কথা যখন লিখছি, ধরো আচ্ছা ধরো জুনাগড় লিপি কার লেখা? তোমার রুদ্র, ঠিক আছে? তো এইখানে তো যখনই তুমি লিখছো তার নিচে তুমি সেই জিনিসটা একটু ফোকাস করে দাও, যেটা আমরা কোথা থেকে পেয়েছি, কোন জায়গা থেকে আসছে, রুদ্র দমনের লেখা, ঠিক আছে? যে সৃষ্টি, যে এই পার্টটা, তো এইভাবে কিন্তু আমাদের আর্টিকুলেট করা দরকার ব্যাপারটা। বোঝা গেল? নেক্সট তারপর দেখো আর একটা তাহলে কোশ্চেন আসতে পারে যে স্যার, যে তাহলে আপনি যখন এই যে বললেন আপনি যে হিস্টোরিয়ানদের কথা লেখা, তো তাহলে আমি কোন টাইপের হিস্টোরিয়ানদের ফলো করবো? ওয়েস্টার্ন হিস্টোরিয়ানদের জিনিসটা আমি লেখার চেষ্টা করবো নাকি ইন্ডিয়ান হিস্টোরিয়ান? তো অ্যান্সার হচ্ছে তুমি ইন্ডিয়ান হিস্টোরিয়ানদের পয়েন্ট অফ ভিউ লিখবে, মানে যারা লিবারাল হিস্টোরিয়ান, ঠিক আছে? মানে উদারনৈতিক যে সকল চিন্তাধারা, যে সকল হিস্টোরিয়ানদের রয়েছে, তো তাদের কোটেশন বা সেই সমস্ত জিনিসগুলোই তোমার এখানে অ্যান্সার রাইটিং এ তোমার ইউজ করা দরকার, ঠিক আছে? এবার লেফটিস্ট যে সকল আছে তুমি সেগুলো যতটা পারো দূরে রাখার চেষ্টা করো, মানে বামপন্থী যে সকল তোমার ঐতিহাসিক আছে তাদের লেখা দূরে রাখার চেষ্টা করো, ঠিক আছে? এখানে যেরকম দেখো যে রমেশচন্দ্র মজুমদারের লেখা, ঠিক আছে, যে সকল কোটেশন আছে সেগুলো তোমার কন্টিনিউয়াসলি ইউজ করা, ওকে? তো সেই জিনিসটা করবে। হ্যাঁ বলো। স্যার শুরু করার থেকে করব, শেষ করা কি? কি শুরু কোথার থেকে করব, শেষ কোথার থেকে করব? মানে কি টপিক? টপিক তো দেখো ওই যে প্রথম তো আমি ওর জন্য সিলেবাসে তোমাদের প্রথমে আমি মোটামুটি আইডিয়া গুলো বললাম যে কোন কোন পার্ট থেকে আছে। ফার্স্ট সেমিস্টারে প্রথম যে পার্ট গুলো রয়েছে, মানে ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার অব্দি দেখো সিলেবাসটা বোঝার চেষ্টা করো। আমাদের ফুল যা গ্রাজুয়েশনের সিলেবাস তাই হচ্ছে থাকে এখানে, গ্রাজুয়েশনের সিলেবাসই থাকে তোমার এন্ট্রান্সের সিলেবাস, জেনারেলি ধরা হয়ে থাকে, ওভাবে মেনশন করা থাকে না, কিন্তু জেনারেলি ভাবে ধরা হয়। তো তার মানে যে যে জিনিসগুলো আছে তোমার প্রথম থেকেই তাহলে সেই হিসাবে করা দরকার। আর এখন তুমি নিশ্চয়ই, আমি আশা করি এক্সামের পরে তুমি কিছু পড়াশোনা করেছো, তো তারপরে সেইভাবে তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করতে হবে। বুঝতে পারলে কথাটা? আর কি কিভাবে করতে হবে অলরেডি আমরা পুরো ক্লাসে তাই নিয়ে কিন্তু ডিসকাস করলাম, তাই না? তো সেইভাবে তুমি করে আলটিমেটলি তোমার সেই হিসাবে আমাকে এ করবে আর কি, জানাবে। সোমা তুমি তাহলে আর কিছু আর লেখোনি তাই তো? তুমি যে জিনিসগুলো আমাকে দেখালে তুমি বেসিক্যালি ওইটাই করেছো। আর দেখো কোশ্চেন গুলো কিন্তু ফোকাস করো, মানে বেসিক্যালি প্র্যাকটিস করো। ওই যে যেগুলো আমাদের ওই যে যাদবপুরের কোশ্চেন তো আমি তোমাদের অলরেডি আমি দিয়েও দিয়েছি, ঠিক আছে? ওগুলো ধরে ধরে দেখতে থাকো। আর যেটা প্রেসিডেন্সিটা সিইউটির কোশ্চেনটাও তুমি কিন্তু প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? সৌম্য বুঝতে পারলে? আর জেভিয়ার্স এর কোশ্চেন গুলো দেখো, তুমি ওখানে গুগলে পেয়ে যাবে, প্রিন্ট আউটটা করে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারপর আমাকে দেখাবে যা যা করেছো, আমাকে কিন্তু অবশ্যই দেখাবে, আমি বারবার বলছি। খালি করে আমি খাতায় বাড়িতে লিখে দিলাম তা না, যেগুলো মানে যা যা বলছি সেগুলো করে আমাকে
ওই যে কিভাবে করবে লিখে তুমি বেসিক্যালি ছবি তুললে তারপর আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তুমি পিওবি ডিএটি দিয়েছিলে, বাস। বাহ বাহ, কত পেয়েছো? আচ্ছা, তা তো আমি জানি না তুমি পিওবি দিয়েছো, কত পেয়েছো তুমি? চান্স হয়েছে কি? পিউবি ডিইটি না, পিউবি ডিএম, ডিএমটি, পিউবি, পিউএম ডিইটি। পিউবি ডিইটি তো গ্রাজুয়েশনের জন্য। ওকে ওকে, না ওটা হচ্ছে পিউবি ডিইটি গ্রাজুয়েশনে, আর তুমি দিয়েছো পিউএম ডিইটি। বুঝতে পেরেছো? ওকে, রেজাল্ট বেরোচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, কবে দেবে রেজাল্ট? প্রেসিডেন্সি এখনো কিন্তু বলতো কোনো ডেট ফেট বলেনি যে ওদের কবে রেজাল্ট দেবে, ওরকম কিন্তু কিছু বলেনি ওরা। দেখো ওদের 30 তারিখে এক্সাম হলো, তাই না? 30 তারিখে এক্সাম হয়েছে বেসিক্যালি, তো ওখানে এখনো ডেট তো বলেনি, তাই না এখনো? এখন তো ইউজি সবে শুরু হয়েছে। অক্টোবরে বেরোবে মেবি, ওকে ওকে ওকে, অক্টোবরে বেরোবে। অক্টোবর, তা তো বহু দেরি। না না, আমার মনে হয় আরো আগে বেরোবে, এত টাইম তো রাখার কথা না। অক্টোবরে তো তোমার সেখানে যাদবপুরে হচ্ছে, ওখানে তো ওরা দেরি করবে, বাট এরা তো এত দেরি করার কথা না। তার আগে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? তার আগে দিয়ে দেবে, তুমি মাঝে মাঝে আপডেট দেখতে থাকো, আর তারপরে আমি দেখো যদি আপডেট আসে, আমি তো তুমি ভিডিও তুমি পেয়ে যাবে আমাদের চ্যানেলে, আমি সেই হিসাবে নিয়ে আসবো। কারণ দেখো ওদের ইউজির যখন এক্সাম হলো তার কিছুক্ষণ পরেই, মানে কিছুদিনের মধ্যেই তাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। আর তোমাদের 30 তারিখে রেজাল্ট মানে এক্সাম হয়েছে, তো তার মানে তারা কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে। ঠিক আছে, তো তার জন্য টেনশন করার কোনো ব্যাপার নেই। যদি ভালো হয়ে থাকে তাহলে তো ভালোই হবে। তুমি অ্যাটেম্প্ট কটা করেছিলে বলো? পিইউএমডিইটি তে অ্যাটেম্প্ট কটা করেছো? 34টা? ওকে ওকে ওকে, 34টা। ওকে ওকে, তাহলে তো অনেক কম আছে। আচ্ছা ঠিক আছে, দেখো কি হয়, মানে যেহেতু এখন রেজাল্ট না দিলে তো ভাবে বলা যাচ্ছে না, কারণ কি করা যায়, তো ওয়েট করতে হবে তার। আর যদি কোনো আপডেট আসে সেই হিসাবে আমি তোমাদের জানিয়ে দেবো, তাতে কোনো সমস্যা নেই যদি কোনো টাইপের কোনো আপডেট আসে। ঠিক আছে, সম্মত? যেইভাবে বললাম ওইভাবে করো। ওকে, তো সেইভাবে আমরা ফোকাস করবো আবার আবার সেই হিসেবে নেক্সট দিন থেকেও। ওকে, আচ্ছা বিপ্লব বলো। কনফিউশন ক্লিয়ার? এরকম দেখো, যেগুলো বললাম আমি সেগুলো নিয়ে কিন্তু ক্লিয়ার করলাম। কনফিউশন ক্লিয়ার এবার? আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক করে দেখে আগে, আচ্ছা ঠিক আছে, অল্প অল্প করে করো, যদি প্রথম প্রথম বেশি বেশি লাগে, কিন্তু টপিক ওয়াইজ ধরে ধরে করো, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ। কারণ আমি তাহলে চ্যাপ্টার বলছি না, কারণ কারণ দেখো এখানে এক্সামে কোনো সিলেবাস নেই, মানে টু দা পয়েন্ট সিলেবাস হচ্ছে কি, এখানে ফুল গ্রাজুয়েশন সিলেবাস, তাহলে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমাদের করতে হবে, পুরো জিসটা নেবে, ঠিক আছে, পুরো ডাটাটা নিয়ে বেসিক্যালি মাথায় রাখতে হবে, তাহলে যে টাইপের কোশ্চেন আসবে আমাদের করতে তাহলে খুব সুবিধা হবে। যে টাইপের কোশ্চেন আসবে, আর পড়ার সিস্টেম তো আমি টু দা পয়েন্টে তোমাদের ধরে ধরে দেখালাম আমি। ঠিক আছে, তো সেইভাবে করতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো সেইভাবে করো আলটিমেটলি, তাহলে আমরা সেইভাবে কিন্তু এগোবো আস্তে আস্তে। ওকে, তো ঠিক আছে, তো আজকে তাহলে আমাদের এই অবধি বেসিক্যালি থাকছে। আচ্ছা, আবার আমাদের দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি আবার নেক্সট সোমবারে। ঠিক আছে, তো এইভাবে তুমি কন্টিনিউয়াসলি প্রতিদিন কিন্তু লেখো তোমরা, সেইভাবে তারপরে লিস্ট করে রেখে আমার পাঠাবে কখন, রোববার রাত্রে। ঠিক আছে, তারপরে সোমবার আমাদের যখন আমাদের ক্লাস হবে বেসিক্যালি আমরা সেই জিনিসগুলো আমি তোমাদের সব ধরে ধরে দেখিয়ে দেবো, যেরকম সৌম্য তোমাদের লেখা আমি বেসিক্যালি সেই হিসাবে চেক করে দিলাম, তো সেইভাবে কিন্তু আমরা এগোবো। আবার আবার সৌম্য চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করো আমাকে। ঠিক আছে, যেরকম দেখো গ্রাজুয়েশন আমাদের যে যে পার্ট গুলো ছিল, আমরা সেই সব যে যে বই ধরে করেছি, একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রথমে পড়ো, রিডিং পড়ো কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তারপর সেই হিসাবে তোমার ডাটাগুলো জিনিসটা মাথায় নাও, এবং হচ্ছে তারপর সেই জিনিসটা তুমি কিন্তু আর্টিকুলেট করে খাতায় লেখো, নেক্সট হচ্ছে আমাকে দেখাবে। ওকে, তো তারপর আমি সেই জিনিসগুলো তোমাকে ক্লিয়ার করে দেবো। ওকে, তো সেই পার্টটা যেগুলো রয়েছে, আর ওই যে যে বললাম প্রেসিডেন্সির কোশ্চেন, সিইউটির কোশ্চেনটা, এগুলো তুমি মাঝে মাঝে কিন্তু ব্রাশ আপ করতে থাকো, মানে রিভিশন দিতে থাকো, তাহলে আইডিয়াটা ঠিক থাকবে। আমাদের এই সিস্টেমেটিক পদ্ধতি থেকে হতে হবে। প্রতিদিন রুটিন ফলো করছো তো সৌম্য? কোশ্চেন পেপার অলরেডি দেওয়া রয়েছে গ্রুপে, দেখো। আচ্ছা, কোশ্চেন পেপার একটা দুটো কোশ্চেন পেপার হচ্ছে তোমার যেগুলো রয়েছে তুমি সেই হিসাবে দেখতে পারো, বাট যেগুলো টপিক পড়তে হবে সেই টপিক ওয়াইজ ধরে ধরে পড়তে হবে তোমার চ্যাপ্টারের। ঠিক আছে, মানে গ্রাজুয়েশনের যে বই থেকে তুমি পড়েছো। ওকে, আর কোশ্চেন দেখো আমি এসে দিয়ে দিয়েছি গ্রুপে, অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, যদি তোমার এই করে তুমি কিছু ডাউনলোড করোনি না, ওগুলো ডাউনলোড প্রিন্ট আউট করে নিও, খালি পিডিএফ হিসেবে রেখো না। ঠিক আছে বিপ্লব, প্রিন্ট আউট করে রেখো, মানে দোকান থেকে প্রিন্ট আউট করে, আচ্ছা যখন বাড়িতে বসে পড়বে বা এ করবে তুমি প্রিন্ট আউট করে, মানে সেটা প্রিন্ট আউট ফরম্যাট থেকে এ করবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, বিউটি কি বলছো? হ্যাঁ আচ্ছা, কোনো কোশ্চেন আছে না স্যার? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। হুম, বিউটি ওইভাবে পড়লো, ঠিক আছে। কোনো জেইউ এর গুলো প্রিন্ট আউট করা আছে? কেবো কি, কেবো, কেবো জেইউ গুলো
তুমি কি যে লেখো আমি বুঝতেই পারি না। আচ্ছা যাই হোক, তো যেভাবে বললাম তো ওইভাবে করো। আচ্ছা আচ্ছা, ওটা আচ্ছা খালি ওটাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেগুলো আছে তো তো সেইভাবে করতে থাকো। ওটা তো তোমার খালি কোশ্চেন গুলো, আমি তো কোশ্চেনের কথা তো সেগুলো তো আছে, আমি চ্যাপ্টারের কথা বলছি, টেক্সট বইয়ের চ্যাপ্টার, সেইখান থেকে চ্যাপ্টার করার কথা বা পড়ার কথা আমি সেই হিসাবে বলছি। ওগুলো তো কোশ্চেন আছে তো সেগুলো দেখার জন্য বেসিক্যালি, যে ওই টাইপের ওখানে এসছে। কিন্তু আমাদের তো টেক্সটের উপরে ফোকাস করতে হবে, আমি সেটা বলছি। বুঝতে পারলে? ওগুলো করতে হবে আস্তে 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 সিস্টেমেটিক ওয়েতে এগো। ঠিক আছে। আচ্ছা সৌম্য, বিউটি ক্লিয়ার তাহলে? আর এইভাবে কিন্তু করো, ঠিক আছে, একদম বিউটি। তুমি ঠিক আছে, লাস্ট উইকে তুমি করতে পারোনি, ঠিক আছে, বাট এখন কিন্তু দেখো আর কিন্তু লেট করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য তোমরা কিন্তু সৌম্য আরো বেশি করে করতে হবে। ঠিক আছে, তো তা না হলে কিন্তু যত টাইম দেখো কমে আসবে, আমাদের টাইমটা প্রপারলি ইউজ করা দরকার, তাই না? তো সেই পার্টটা কিন্তু সেইভাবে আমাদের ফোকাস করতে হবে। তো তার জন্য রেগুলার মানে প্রতিদিন এ করো, প্রতিদিন পড়তে থাকো এবং প্রতিদিন সেই হিসাবে বানাও, তো তাহলে তোমার সেই হিসাবে তাহলে ঠিকঠাক ভাবে তুমি এগোতে পারবে। ঠিক আছে, বোঝা গেল সৌম্য? ওভাবে কিন্তু করো আর ওয়েট করো না, আর রেগুলার করো, তাহলে একটা রিদমে চলবে, না হলে কিন্তু পিছিয়ে যাবে। ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে। ওকে ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি গেল। আমরা তাহলে আবার নেক্সট দিন আমাদের তাহলে আবার দেখা হবে। তো এইভাবে করতে থাকো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি। ওকে সৌম্য, বিউটি, বিপ্লব, ঠিক আছে।